যে টেট যে এক্সামটা, হ্যাঁ এক্সামটা আপনি তো টেট 1 এবং টেট 2 তার সাথে এসটিজিটি এরকম তিনটা, তো ওভারঅল যদি কিছু একটা এই ব্যাপারে একটু কিছু একটা বলেন, তারপরে এক এক পয়েন্ট পয়েন্ট ধরে আমি সবগুলাই আপনাদের জানাবো, এক এক কোশ্চেন করবো, আপনি সবগুলার আনসারের প্রশ্নের আনসারটি দেওয়ার চেষ্টা করবেন আর কি। প্রথমত হইছে আমার 2018-তে গ্রাজুয়েশন কমপ্লিট, 20-এ আমার বিএড কমপ্লিট হয়েছে, ঠিক আছে। 20-এ বিএড কমপ্লিট হয়েছে আমার জুন জুলাইয়ে। 2-3 মাস আমি বুক কালেক্ট করছি আমার পরীক্ষার আচ্ছা। প্রিপারেশনের লেগে। ডিসেম্বর থেকে আমি আমার এক্সামের লেগে প্রিপেয়ার শুরু করছি। প্রথম 6 মান্থ আমি আমার এসটিজিটি লেগে প্রিপারেশন নিচ্ছি, হুম। কারণ এসটিজিটি এক্সামটা আমার সামনে আসলো। আচ্ছা আচ্ছা। এসটিজিটি যখন আমি আমার এসটিজিটিটা কমপ্লিট করছি, তখন আমি এসটিজিটি আর টেট্টোর মধ্যে প্রায় সিলেবাসটা যখন আমি নিজের মানে আমার ভিতরে আমি কম্বাইন করার চেষ্টা করছি, দেখছি প্রায় 90% এভাব আছে। এসটিজিটিতে একটু বেশি আছে, টেট্টোতে একটু কম আছে। তার মানে এসটিজিটি দিয়া সেটা স্যার আমার টেট্টোটা কাভার হয়েছে অনেকটা, এসটিজির যে পার্টটা। শুধু আমার প্যাডাগোজিটা বাদ দিছে, বাংলা ইংলিশ অনেকটা কাভার হয়েছে, সাহিত্যের পার্ট দুই একটা অদল বদল আছে, এটা আচ্ছা। ইয়ে হয়েছে। আর প্রথম 6 মাস এমন করাতে তার টেট্টুটা যখন আমি আরো 3 মাস আমি টেট্টুর লেগে প্রিপারেশন নিছিলাম প্রথম বেস্ট অফ বেস্ট। যখন দেখছি 3 মাসে আমার টেট্টু মোটামুটি আমি আরো কমপ্লিট করে লেছি, তখন বাকি 3 মাসের জায়গায় আমি টেট 1 পড়ছিলাম স্যার। একদম টেট 1 আমি লাস্ট মুহূর্তে শুরু করছি, কারণ আমার কাছে যে মুখ আসলো খালি টেট 1-এ দুইটা জিনিসই আলাদা আছে, ম্যাথ আর ইবিএস। আচ্ছা। ইবিএস এর টেট অনেকটা, 1 এর কথা, আচ্ছা। টেট 1-এ ইবিএস টা আমরা অনেকটা নিজের ভিতরে আমরা হয়েছে, কারণ আমরা জিওগ্রাফির যে পার্টে টেট 1-এর অনেকটি পার্ট আসলো, যার কারণে কোনটাই আলাদা বের হয়েছে না। আর আমার ক্ষেত্রে আমি কই রাখি আমার এডুকেশন অনার্স আসলো, যার কারণে সিডিপিটা আমার একটু মনে করেন এক্সামের আগে এটা আমার একটা স্ট্রং উইক। হনুমানের যেমন একটা গদা থাকে, আমার কাছে গদাটা আসলো সিডিপি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। যদিও এক্সামটা মানে পাশ করাটা এত সোজা না, আবার এত কঠিন না, তবে এটার পিছনে স্যার সময় দিলে, একটা কথা আছে না, সফল কাফল মিটাও তাই। আমি হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমি ঠিক ঠিক। আরেকটা আমি আরেকটা কথা সবার কাছে কইতাম চাই, আমিও কিন্তু এককালীন ছাড়ে যে আমাদের ত্রিপুরাতে যে একবার একটা এক্সাম হইছিল, আমি দুটা দিছিলাম, দুটাতেই লাড্ডু, একটাতে 4-এর লেগে একটাতে 3-এর লেগে। ওই সময় কিন্তু সেরকম প্রিপারেশন আসছিল না আমার মনে হয়, না না, কারণ ওই ওই সময় তো সময় বিয়েটা কমপ্লিট না তো। স্যার ওই সময় আমার ছোটবেলাতে একটা টেন্ডেন্সি কি আসলো যে আমি কোনো কিছু করলে আমি এটা কমপ্লিট করেই করুম। কিন্তু যখন এক্সামটা সন্নিকটে আইছে পরে আমি নর্মালি একটা বই পড়ে পরীক্ষা দিলাইছি, সিলেবাস সম্বন্ধে আমি তেমন অবগত হইছি না। আর আমি লাইফে মানে কথাটা কোন ঠিক না, ঠাকুরের আশীর্বাদে মা বাবার আশীর্বাদে আমি কোনো সময় এক্সাম ফেল করছি না। তা আমার ভিতরে লাগছে বই তো বাজার থেকে কিনছি, নর্মালি এটা পড়ছি, সিলেবাস টিলাবাস এত দেওয়ার দরকার নাই, হ্যাঁ পাস করে এলাম স্যার। কিন্তু আলটিমেট যে জিনিসটা আমার হইছে, যখন আমার এক্সামের রেজাল্ট আইছে, আলটিমেট আমার মাথা হ্যাঁ পুরা হ্যাঁ। ঘুরে গেছে। এক্সামে বই মাথা ঘুরে গেছে, কারণ এক্সামে বই একটা যে অপশন আসলো নান অফ দা এবার হুম বা হুম উপরের কোনোটি নয়, আমি যে বইটা ফলো করছিলাম আমার বইটাতে ওইরকম অপশন আসলো না। তা আমার কাছে প্রথম হুম অবস্থায় লাগছে মনে কুয়েশনটা ভুল। আমি একজনকে কইছি হুম কুয়েশনটা কি ভুল হইছে, ও না না কুয়েশন ভুল হইছে না, কম্পারেটিভ এক্সাম তুমি চিন্তা করে উত্তর দাও। হুম 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 তারপরে যখন মানে ওই ফেল করানোর পরে যে মনের ভিতরে যে একটা টেট মানে হুম টিইটি টেট, মানে আর দুটি তিনটা হুম অক্ষর না, এটার পিছনে হুম বিশাল একটা ইতিহাস দাগান হুম লাগবো। আমার হুম হুম। মনের ভিতরে স্যার ওই জিনিসটা আইছে। আইছে মানে কি স্যার, এটা আমারে প্রচন্ড ভাবে ধরছে। ঠিক স্যার, তো এবার আমি প্রথম থেকে যদি আমি শুরু করি, তো টেট এক্সাম যদি কেউ প্রিপারেশন নিতে চায়, যেমন টেট 1 হোক বা টেট 2, তো এখানে মানে স্টুডেন্টের প্রথম কোন ধাপটা থাকবে, যে প্রথম কি দিয়ে শুরু করতে হবে, সিলেবাস নাকি প্রথম বই কালেক্ট করবো, নাকি মানে কি ধাপে তার শুরুটা হোক? স্যার আমার মতে প্রথম হইছে আগে একদম আমাদের টিআরবিটি করতে যে আমরা যে টেট পরীক্ষা দিই, প্রথমে আমরা সিলেবাসটাকে সম্পূর্ণটাকে জেরক্স করে নিতে হইব। জেরক্স করে নিয়ে আসিলা, সিলেবাস। হ্যাঁ সিলেবাসটা খাতা নিয়ে বুঝতে হবে। আমি যেভাবে করছি আমারটা আমি আপনার কাছে শেয়ার করতেছি, যারা দেখতেছে তার কাছে যারা অ্যাকসেপ্টেবল হইব বা তার সুবিধা মতো তারা হুম হুম ইয়ে করবো। প্রথমে আমি সিলেবাসটা বা হাতে নিছি, ডান হাতে আমার কলম, আর নিচে আমার টেবিলে আমি হুম আমার খাতাটা রাখছি। রাইকা ধরেন আমি বিদ্যাসাগর পাইছি, তো আমার কাছে আমি যে হুম বইগুলা কালেক্ট করছি সিলেবাসটা নিয়ে আমি 2-3 দিন সিলেবাসটা দেখছি। দেওয়ার পরে আমার মনে হয়েছে যে হুম আমি হুম যতদিন পড়ছি আমি বিদ্যাসাগর সম্পর্কে কোন জায়গাতে পড়ছি, ইতিহাসে যদি হুম এই পার্টটা পড়ি ক্লাস 9-এর কোন বইটাতে আমি ওই বইটা পড়ছি, আমার কাছে এমন মনে হইতে পারে। আমি যেমন ধরেন এখন আমি বিদ্যাসাগর সম্বন্ধে আমি আগে হুম কালেক্ট হুম করছি, আমার কাছে কতগুলো আছে। যেমন আমি বিদ্যাসাগর যদি ক্লাস 9-এর নোট বইয়ে পাইছি, আমি যেমন হুম যে কোনো হুম রাইটারের বা প্রকাশনীর বই পাইলে আমি আমার নির্দিষ্ট হুম। আমার সুবিধা, যেমন আমার কাছে 5টা বই আছে, তো আমি 1 2 3 4 5 নাম্বার মার্কিং করছি বইটাতে। আচ্ছা। এক এক নাম্বার বইয়ের 20 পৃষ্ঠাতে পাইছি বিদ্যাসাগরতে, আমি আমার খাতাতে হুম বিদ্যাসাগর ইজিক্যাল টু 1 লিখা 20 নাম্বার পেজ হুম লিখে রেখেছি। এমন হুম করে করে স্যার আমার কাছে হুম বিদ্যাসাগর সম্পর্কে যত নোট আসলো আমি আমার ওই খাতাটাতে মানে আমি লিখে রাখছি যে আমার হুম বিদ্যাসাগর সম্পর্কে আমি যদি পড়তাম যাবো আমার কোন জায়গাতে গেলে আমি ওইটা হুম। সম্পর্কে সবটা পাবো। তখন আমি কি মানে কি করছি স্যার, মেটেরিয়ালস, মানে সিলেবাস। মানে 5টা জায়গাতে কালেক্ট করছি তো বই বই। আমি হুম আমার খাতাতে স্যার নোট করছি বিদ্যাসাগর মার্ক নাম্বার, আমি 5টা বইয়ে 1 2 3 4 5 করে হুম মার্কিং হুম করছি করছি, যাতে পড়ার বইলে আমার খুঁজতে খুঁজতে সময়টা না যায় স্যার। আর যত হুম হুম বেশি চেষ্টা করছি আমি আমার নিজের থেকে কইতাছি, আমি সবসময় আমার সহপাঠী তারা, ঠিক আছে, আমার যারা সহপাঠী হুম আমার লোক পরীক্ষা দিব যারা একটিভ, আমি তারার লগে আমরা হুম এখন তো ডিজিটাল যুগ, সবাই রাতে আমরা মোবাইল আসলো, হুম আমরা হুম হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিজের মাধ্যমে আমরা ডেইলি হুম এক্সাম দেওয়ার চেষ্টা করছি। পার ডে সিলেবাসটার একটা পার্টে ভাগ কইরা পার ডে আমরা এক্সাম দেওয়ার চেষ্টা করছি, নতুনত্ব তথ্য শেয়ার করছি। এক্সাম দিলে আমি যে বিদ্যাসাগরের জন্ম এত খ্রিস্টাব্দ হিসেবে আনসারটা দিছি, আরেকজন হুম। যদি আরেকটা আনসার দেয়, আমি যে আনসারটা দিছি আনসারটা কোন বই থেকে দিছি তার এটা আমি ওই গ্রুপে শেয়ার করছি বা আমরা নিজেরা ওইটা কনভারসেশন তো করছি। তো স্যার প্রথম যে টপিকটা বললাম, মানে পয়েন্টটা বললাম, যে প্রথমত সিলেবাস হাতে নিতে দিব, তারপর সিলেবাস অনুযায়ী মেটেরিয়াল কালেক্ট করতে দিব। কারণ সিলেবাসের মধ্যে যা যা দেওয়া আছে, মানে কন্টেন্ট গুলা বা এই অধ্যায়গুলা,
বা চ্যাপ্টার যেটা কইলাম যে চ্যাপ্টার অনুযায়ী আপনার এই মেটেরিয়াল কালেক্ট করতে হবে, যে বাজারে যতগুলা বই আছে সব নিয়ে এরকম না, মানে সিলেবাস অনুযায়ী যেগুলো প্রয়োজন ওইগুলাই আমি এখন কালেক্ট হ্যাঁ করবো, স্যার, এটাই তো? হ্যাঁ স্যার সিলেবাস অনুযায়ী কালেক্ট করে এটা খাতাতে মানে আমি একটা সাইডে মার্কিং করে রাখুন, যাতে আমি ওই জিনিসটা কোন কোন জায়গাতে পাইছি, যাতে পড়তে গেলে আমার স্যার খুঁজতে না লাগে। এটা আমি আমার স্ট্র্যাটেজিটা আচ্ছা লাগাইতাম, আচ্ছা। কারণ কারণ আমি অনেক সময় দেখতাম হঠাৎ করে আমার মনে হয়েছে আজকে আমি বঙ্কিমচন্দ্র পড়ুম, কিন্তু বঙ্কিমচন্দ্র পড়তে গেলে আমার কাছে 5টা বই আসলো বাংলা। কোন 5টা বইয়ের কোন বইয়ের কত 20টা দেখলাম, টুকাইতে গিয়ে দেখলাম 30 মিনিটস এর মতন টাইম গেছে গা। মানে 30 মিনিটস আমার লস হয়েছে, মানে বিশাল ব্যাপার। দ্বিতীয় কথা হচ্ছে স্যার, আমি একটা কাজের সঙ্গে যুক্ত আসলাম, আমার কাছে সারাদিন পড়ার টাইমও আসলো না হুম। কাজের সাথে আচ্ছা যুক্ত থাকার আচ্ছা কারণে। আচ্ছা। কারণে আমি সকাল 8টায় বাইরে যাইতাম, বাড়িতে আইতাম রাত তো 9টা স্যার 10। আমি আরেকটা কথা, আমি এই ব্যাপারটাতে আমি একটু সময়, তো যেহেতু এখন বইয়ের ব্যাপারটাতে আসছিলাম, তো এটার মধ্যে আরেকটা পয়েন্ট কইলাই, তো আপনার যে কথাটা এটা আমি পরে কম শেষের দিকে, তো এখানে স্টাডি মেটেরিয়ালস যে কথাটা হইতাছে মানে বইয়ের কথা বা বিভিন্ন ধরনের নোটস, তো এবার মেটেরিয়াল যে কইলেন আপনি যে বিভিন্ন বই থেকে কালেক্ট করছেন বা বিদ্যাসাগরের একটা এক্সাম্পল দিছেন, তো এবার বই যে অনেকে এডিক্ট করছে স্যার কি বই পড়তাম, মানে কোনগুলাই পড়তাম, তো আপনি কোন কোন বইগুলা বিশেষ করে ফোকাস করছিলেন যে টেট 1 বা টেট 2 লাগে এরকম কোনো কি স্পেসিফিক সাবজেক্ট ওয়াইজ কোনো বই লইছেন নাকি, বা কোনো মার্কেটে গাইড বই এটার উপর ডিপেন্ড হয়ে গেছেন নাকি কোনো টেক্সট বইয়ের উপর ডিপেন্ড, তো এটা একটু আর স্টুডেন্টদের যদি বুঝাই কর। এটি হচ্ছে স্যার বেসিক্যালি আমরা যে স্কুলে যে প্রচলিত আছে, ঠিক আছে, হুম হুম স্কুলে যে হুম আপনার প্রচলিত এনসিইআরটি যে টেক্সট বই আছে, ওই টেক্সট বইটা হুম নিয়ে না হুম তারা ওই বাচ্চারা যে গাইড বইটা ফলো করে, আমরা অনেক সময় দেখি বাংলার গাইড হুম বইয়ের কবি পরিচিতি কোয়েসের একটা পার্ট থাকে বাংলার ক্ষেত্রে। হুম কবি পরিচিতি একটা পার্ট থাকলে মানে ওই বিদ্যাসাগর সম্পর্কে অনেক কান লেখা থাকে। তো এটা আমার ওই জায়গাতে যেটা মেইন টপিক মনে হয়েছে, পিতা কাব্য উপন্যাস যাই যাই থাকতে পারে, আমি ওইটা নিজের থেকে আমি স্যার কালেক্ট করছি। আমি এইভাবেই পড়াশোনা করছি, আর বেশিরভাগই আমি টেক্সট বই ফলো করছি। আচ্ছা, বলতে টেক্সট বই বলতে মানে কোন ক্লাসগুলো, যেমন টেট 1 এর ক্ষেত্রে আমরা তো জানি 1 to 5 এর মানে ক্লাসের লেগে নিয়োগ হয় টিচার, তারা তাহলে 1 2 তার বইগুলো তো আর পড়লে তো হয়তো বা টেটের লেগে কাজে আইতো না। তো কোন ক্লাস পর্যন্ত মানে টেট 1 মানে ক্লিয়ার করতে কোন কতটুকু ক্লাস স্যার পর্যন্ত যাইতে হবে, কতটুকু মানে কোন ক্লাসের বইগুলো বিশেষ করে ফোকাস করতে হবে? 9-10 এর যে আমরা সময়, আমি 2013-তে মাধ্যমিক, আমরা সময় যে মাধ্যমিকের যে বইগুলো আসলো, ওই বইগুলোতে কবি পরিচিতিটা অনেকটা বিস্তর লেখা আসলো, মানে অনেকটা বেশ বড় করে লেখা আসলো। কোনো বইয়ে যদি একটু পাঠটা ছোট হয়ে আছে, আমি ওই পুরান হুম। বইগুলো কালেক্ট করছি। ঠিক আছে, ওই পুরান বইগুলো কালেক্ট করতে আচ্ছা। আমার বাবা আমাদের সহযোগিতা করছে। ওই হুম পুরান বইটি কালেক্ট করে সেরা স্যার, ওই পুরান বইটির হুম থেকে মানে পড়লে অনেকটা বেশি তথ্য থাকে। আর টেট এক্সাম মানে আমি আরেকটা কথা বলে দেবো, যে যত হুম বেশি হুম পারে তথ্য কালেক্ট করতে হইব। আমি কদ্দুরা জানি, হুম আমি 5 লাইন জানি, আমি 7 লাইন জানি, সাথে পরে আরো কয় লাইন আছে আমি ওই লাইন জানতে, মানে স্যার আমার কাছে লাগে মানে আমি নিজের ওইভাবেই প্রিপেয়ার করছিলাম। আমি যত বেশি পারি আমি তথ্য কালেক্ট করছি, তথ্য কালেক্ট হুম হুম করছি। হুম আমি নিজের ওই 5 লাইনে সীমাবদ্ধ রাখছি না, কারণ আমি এক কালীন স্যার ওই 5 লাইনে সীমাবদ্ধ রাখছি। আমি পইরা গেছি রবীন্দ্রনাথ কি কবিতা লেখছে, আমি একটা আমার হুম বাস্তব অভিজ্ঞতা কইতাছি। হুম কিন্তু আমার এক্সাম আছে রবীন্দ্রনাথের এই কবিতা কোন পত্রিকায় হুম প্রকাশিত হয়েছে, আমি কই এরকম প্রশ্ন তো আমার বইও আসলো না, মানে প্রশ্ন ভুল। কিন্তু হুম হুম এক্সাম হলে বইয়া যখন দেখছি বাকিরা কেউই কইছে না প্রশ্ন ভুল, হুম তখন আমার ধারণা হয়েছে যে আমি ওইটা সম্বন্ধে জানছি না, মানে আমার ওই জায়গাতে হুম কমতি হুম। রয়ে গেছে। কমতি রয়ে গেছে মানে কি, আমার ওই জায়গাতে কমতি রয়েছে, আমার আরো বেশি পড়ানোর দরকার আসলো, আমার থেকে এটা ত্রুটি রয়েছে, যার কারণে আমি আনসাকসেস। না না না, কথাটা পয়েন্টটা ভালো বুঝছেন, এটা আমি একটু যদি সামারাইজ দিই। আপনি বলছেন যে রবীন্দ্রনাথ ঠাকুর কোন বইটা লেখছে, বইটা সম্পর্কে হয়তো বা আমরা জানি যে এরকম কোশ্চেন আইতে পারে, কিন্তু বইটা কোন মানে করেন পেপারে বা কোন পত্রিকায় পাবলিশ হয়েছে এটা কিন্তু মানে একটা আনকমন জিনিস, হয়তো এরকম কি কোশ্চেন আইতে পারে, কিন্তু আসলে এটার মধ্যে এরকম কোশ্চেনই দেয়, মানে স্টুডেন্টদের জন্য পাজল করেন এরকম তো কইতে আর চাচ্ছেন নাকি? এটা টোটালি মাইন্ডসেট। যেমন আমি আমার এইবারের অভিজ্ঞতার কথা বলছি, আমি যে ইয়ারে পাশ করে গেছি, হুম আমাদের ইয়ারে বাংলাতে একটা প্রশ্ন হয়েছে 2021 সনের, যে লাস্ট যে টেট এক্সাম হুম 21 সনে, কবি কঙ্কনের জন্ম কোথায়, মানে মুকুন্দরাম চক্রবর্তীর কবি কঙ্কন উপাধি দিছে। আমি কইতাছি স্যার, আমরা হুম ক্ষেত্রে হুম প্রশ্নটা আসলো 22 নাম্বার প্রশ্ন আসলো, আমার সেট না বি সেটা জানি। প্রশ্নটা আসলো কবি হুম হুম কঙ্কনের জন্ম কোন সালে, 3টা অপশন দিছিল, বেলবাড়িয়া, দামুন্না, আর আরেকটা জানি কিতা, তো আরেকটা অপশন তো কমন নান অফ দা, উপরে হুম কোনোটি নয়। হুম স্যার আমার হুম হুম ক্ষেত্রে যে জিনিসটা খুব মানে আমি বাড়িতে পড়ে গেছি, দামিন না, হুম দোয়াকার মরুশিকার দৈন্তান্ন জফলাকার, হুম হুম। মানে এটা আমি সেই সময় নোট করছি, আমার নোটে আমি ভুল করছি স্যার। আমি কিন্তু জানতাম আচ্ছা। কবি কঙ্কনের বাড়ি দামিন না, কিন্তু এক্সামে সেটা আসলো দামুন না, আমি রস্যকার আর হুম রসিকার মানে ভুল লাগাইয়া আমি স্যার এটা মাইনাস করছি, হুম মানে আমি নান অফ দা দেখাইছি, আমারটা ভুল হয়েছে। তার মানে আমি আরেকটা রিকোয়েস্ট করুম, যারা এক্সামের লেগে প্রিপেয়ার হইতাছে, যে সময় নোট হুম করবো বা বইয়ে হাইলাইট করবো, ওই বানানটা হুম একটু হুম। ভালো করে দেওয়ানোর লেগে। কারণ আমার ছোট্ট একটা মিস্টেক, আমার জানা জিনিস 1 নাম্বার ভুল মানে কি, আজকে যদি আমি 82-তে থাকতাম, আমার একের লেগে হয়তো বা আমি আমার জবটা মিস করে দিতাম। আর এমন অনেকেরই হুম হয়েছে, হুম হুম। হয়তো বা একের বা দুইয়ের লেগে জবটা মিস, 1 নাম্বার মানে বিশাল ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, কম্পিটিটিভ এক্সামে 1 নাম্বার মানে বিশাল, এটা ঠিক সবাই কম বেশ বুঝতে পারছে। তো আমি ওখানে আরেকটা পয়েন্টে আই। তো এখানে ক্রিয়েট যে একটা স্টাডি একটা প্ল্যান করা যায়, হ্যাঁ, কারণ মেটেরিয়ালস কালেক্ট করলাম, মানে সিলেবাস করলাম, ওইগুলো কিন্তু সিস্টেমেটিক্যালি নিয়ে যেতে হইব। তো এবার সিস্টেমেটিক্যালি আর মেটেরিয়ালস এর কোশ্চেনটা কিন্তু রয়ে গেছে যে আপনি কতটুকু মানে ক্লাস টেট 1 এর লেগা কোন কোন ক্লাসের বইগুলো মানে আপনি কি করেন বলতে আপনি কালেক্ট করছিলেন, যেমন টেট 1 এরটা কোন আগে, তারপর টেট 2 এরটা করবেন, যেমন সিডিপি লেগা কোন বইগুলো যদি আপনার মনে থাকে কোন বইটা ইউজ করছিলেন, আর ইংলিশের লেগা কোনগুলো পড়ছিলেন, এরকম যদি সাবজেক্ট ওয়াইজ কোন। সিটিপি লেগে বেসিক্যালি আমি তো প্রথমেই কইলাম আমার এডুকেশন অনার্স আসলো, দিলে হুম আমার কলেজের যে হুম বইগুলো আসলো, কলেজের হুম বইগুলো আসলো, ওইগুলাতে তো অনেক বেশি বেশি আসলো। আমি ওইটি আমার কাছে আগের থেকে আসলো, আগের থেকে থাকার কারণে ওইগুলো আমি মানে হুম
প্রথম থেকেই ওইগুলো আমার কাছে আসলো। আর দ্বিতীয় কথা হইছিল মার্কেটে আর অনেক বই আসলো, এটা সিলেবাসের উপরে কালেক্ট করে স্যার। আমি নির্দিষ্ট কোনো রাইটার বা কোনো প্রকাশকের নাম কইতাম চাইতাছি না বেসিক্যালি। মানে ওইটা সিলেবাসটা, আমি যখন সিলেবাসটা না, আমিও প্রথমবার যখন সিলেবাসটা নিয়ে গাড়াইছি, সিলেবাসটা নিয়ে আমি মার্কেটে গেছি, তখন আমি যখন গিয়ে বই কালেক্ট করার চেষ্টা করছি দোকানদারে কইলে, দোকানদার অনেক রাইটারের বই দেখাইবো, দোকানে প্রচুর বই আছে। এর মধ্যে থেকে স্যার আমার যে বইটা বেস্ট মনে হইছে, দেখো এটার থেকে তথ্য রাইটারে বা ওই রাইটারের বই আমি আগে পড়ছি, খুব ভালো আসলো, ওইরকম টাইপেরই বই স্যার আমি কালেক্ট করছি। আর বেসিক্যালি আমি স্যার ওই টেক্সট বইটা 6 to 8 এর যে টেক্সট বইটা, তারা যে গাইড বইটা ফলো করে মার্কেট থেকে, আমি স্টুডেন্টের থেকে ওই বইগুলো কালেক্ট করে পড়াশোনা করছি। আর টেটুর ক্ষেত্রে তো স্যার অনেকটাই পার্ট আছে, ঠিক আছে। টেটুর ক্ষেত্রে টেট ওয়ানটা আপনি কইলাম গাইড বই, টেটুর ক্ষেত্রে সেম গাইড বই, নোট বই এটি কালেক্ট করা হয়েছে। যেমন বাংলা সাহিত্যের সাহিত্যের থেকেও আমরা টেটুতে একটা পার্ট আছে, রামায়ণ মহাভারত, মানে এইগুলো জানতে গেলে তো আমি আর রামায়ণ পুরোটা বই কিনে আনতাম পারি না, রামায়ণের নির্দিষ্ট একটা পার্ট। মার্কেটে এরকম অনেক বই পাওয়া যায়। ওই সিলেবাসটা নিয়ে আসিরা স্যার, সিলেবাসটা নিয়ে আসিরা, যার যে বইটা বললে মনে হবে তাই না ওই বই রাইটারের বই আগে পড়ছে। যেমন আমি আগে যে সময় আমি ক্লাস 1 to 10 আমি পড়তাম, আমি পিপির বই বেশি পড়ছি, আমার কাছে খুব ভালো লাগতো তারা লেখাটা, বা আমি পড়লে আমার মনে থাকতো। অনেকের আছে আবার জিপির বই অনেক ভালো লাগতো। বুঝলে স্যার, এটা হচ্ছে মানে যার যা ব্যক্তি সত্তার উপরে যে কেটা কিরকম আয়ত্ত করতে পারে, সবাই এবিলিটি তো আর সেম না। কেউ আছে একটু বইটা বেশি পারে, কেউ আছে বেশি বই একটু কম আছে। তাহলে স্যার ওই কালেক্টের ব্যাপারটা হচ্ছে কার কোন রাইটারের বই ভালো লাগে, কে কারে দিয়া সন্তুষ্ট। যেমন আমি স্যার সিডিপির ক্ষেত্রে আমি অনেকটি বই ফলো করছি, মনোবিদ্যার অনেকটি বই ফলো করছি, শিশু স্বাস্থ্য মনস্থিতি, মানে অনেকটি বই, আমার হয়তো ওখানে ঠিক একদম মনে নাই, তবে আমি সিলেবাসের উপরেই যা বই কালেক্ট করে করছি। আর বাদ বাকি হয়েছে স্যার আমি গুগল থেকেও কিছু হেল্প লইছি মনে আচ্ছা করেন। স্যার, গতকালকে আরেকজন আমরা গেস্ট ছিল সুপর্ণা ম্যাডাম, তো ওনারও আমি একটা কোশ্চেন জিজ্ঞাসা করছিলাম যে উনি কি অনলাইনের যে যেরকম আমরা গুগল কইতে পারেন বা ইউটিউব কইতে পারেন, তো ইউটিউব বা গুগল ওদের কি কখনো মানে আপনি হেল্প নিয়ে আপনার এক্সামের ক্ষেত্রে আপনার কোনো ধরনের হেল্প মানে বা এটাতে কোনো উপকার হয়েছে কিনা? আর বেসিক্যালি আমি ইউটিউব থেকে আমি তেমন বেশিও না, আমি গুগলে অনেক সময় আমার একটা জিনিস ধরেন একটা পয়েন্টের 2-3টা আনসার বাইরে গেছে গা। বা আমি তো প্রথমেই গেলাম, আমি 2013 সনের বই ফলো করছি, মানে 13 থেকে 22 আইতে আইতে অনেক জিনিস আপডেট হয়ে আসলো, যেটা আমার বইয়ে তো আর আপডেট হয়েছে না, কিন্তু অনলাইন থ্রুতে ঠিক। আপডেট হয়েছে। আমি যদি আপডেট তথ্যটা সংগ্রহ না করতাম, হয়তো আমার এক্সামে আমি ক্র্যাক করতে আমার কষ্ট হইতো। মনে করেন যে বিষয়টা নিয়ে আমার কাছে আপডেট আসলো না, আমি ওই বিষয়টাই গুগলে একটু মানে আমি আমার মতন করে গুগলে লিখছি, গুগল থেকে আমি কালেক্ট করছি। বাদ বাকি স্যার আমি মানে নির্দিষ্ট কোনো ওইটাই দেখতে হইব বা ওইরকম কিছু আমি এমন কিছু যুক্ত আসলো না, আমি সবটাই স্যার আমার বইয়ের উপরে, আর আমি কোনো গাইডও আসলো না আমার, আমি সবটা আমি সেলফ স্টাডি, আমি নিজের থেকে নিজে কইলাম না, আমি কাজের লোক যুক্ত আসলাম। ঠিক স্যার, তো ওখানে আমি আরেকটা ব্যাপারে মানে আরেকটা পয়েন্ট আমি তুলে ধরি যে আমি মনে করেন স্টাডি মেটেরিয়াল সবকিছু আপনি কইলেন যে বই কোনটা পড়তে হবে না করতে হবে, তাহলে এবার আমি সবগুলোই মনে করেন পড়লাম, পড়ার পরে যেরকম টেট এক্সামটা এটা কিন্তু মানে পেন পেপার বেস, এবার আমরা যে টেটের এক্সামটা হয় এটা কোনো অনলাইন মোড না, অফলাইন মোড। তো এবার এক্সাম হলে গেলে কিন্তু আমার কোথায় ফিল আপ করতে হবে, তো এই ব্যাপারটা হচ্ছে আমি এতগুলো নলেজ নিলাম, নলেজ নেওয়ার পরে যদি আমি ওইগুলো যদি ইমপ্লিমেন্টই না করতে পারি এক্সাম হলে গিয়া, তার মানে কি এক্সাম হলে যাওয়ার আগে কি বাড়িতে কি প্র্যাকটিসের কি দরকার আছে কিনা, মনে করেন আমি থিওরি অনেক কিছু জানা নিলাম, তো বাড়িতে কি কোনো কোশ্চেন সলভ করার অভ্যাসটা রাখতে হবে কিনা, নাকি মানে অনেক কিছু তথ্য জানলাম অনেক কিছু প্রশ্ন শিখলাম এক্সাম হলে যাইলে কি চলবে এরকম? স্যার ভালো একটা দিক তুলে ধরছেন যে সলভ করণের যে বিষয়টা, এক্সাম হলে যাইবার আগে বাড়িতে ওএমআর ফিল আপ করার দরকার আছে। আমি আমার তরফ থেকে আমি কম করে আমি 100 বার ওএমআর শিট ফিল আপ করে আমি এক্সাম দিছি, কম করে আমি 100 বার। মানে আচ্ছা, কোশ্চেনের ব্যাপারটা আগে যদি একটু কয়ে দেন যে বাড়িতে কোশ্চেন প্র্যাকটিস ওই ম্যাটটা আমি পরে একটু ব্যাপারটা নিয়ে কথা বলবো, যে কোশ্চেন বাড়িতে কোনো সেট কোনো ফিল আপ করছেন কিনা, বাড়িতে যে বিভিন্ন কোশ্চেন আছে না, তো কোশ্চেন সলভ করছেন? স্যার আমি কইলাম না, আমরা বন্ধু বান্ধবের ভিতরে আমরা যে দাঁড়া দাঁড়িয়ে এক্সামের যে প্রিপেয়ার হইছিলাম, ঠিক আছে, প্রিপেয়ার হয়ে আমরা একটা গ্রুপের থ্রুতে, হোয়াটসঅ্যাপে একটা গ্রুপের থ্রুতে এড হইছিলাম। আমরা প্রত্যেকদিন একটা টাইম রাখছি, আমরা ওই টাইমে থেকে ওই টাইমে, আজকে আমি প্রশ্ন করলে আগামী দিন তাপস স্যার করবো, এরপরে দিন সুপর্ণা ম্যাডাম করবো, এরপর দিন অতুনু স্যার করবো। আমরা একটা নির্দিষ্ট একটা রুটিন বানাই নিছি। আর সিলেবাসটা আমরা একটা পার্টে পার্টে ভাগ করছি, যে আজকে আমরা এই পার্টে থেকে এক্সাম করব, সেকেন্ড দিন ওই পার্টে, মানে এটা আমরা পুরোটা সিলেবাস এক মান্থে ডিভাইড করছি, মান্থলি আমরা ডিভাইড আচ্ছা করছি। আচ্ছা। আর প্রত্যেক সানডেতে আমরা 100 মার্কের একটা ওএমআর এর এক্সাম রাখছিলাম স্যার, প্রত্যেক সানডেতে। আমি এই সানডেতে পুরোটা কুইশন করলে নেক্সট সানডেতে তাপস স্যার, এরপরের সানডেতে অতুনু স্যার, এরপরের সানডেতে সুপর্ণা ম্যাডাম, মানে এমন করে আমরা একটা সিরিয়াল মেনটেন করে গেছি, যার ঠিক ঠিক কারণে। ঠিক, মানে এটাকে হ্যাঁ, মানে তার মানে এটা বোঝাতে যে নিজের মধ্যে তো একটা মানে এঙ্গেজমেন্ট থাকে, মানে পড়ার প্রতি যেন বিরক্ত না হয় বা একঘেয়েমি যেন না হয়, এই কারণে নিজের ভিতরে একটা সার্কেল তৈরি করে যে হ্যাঁ আপনার এই দায়িত্বটা নিছেন, আজকে আরেকজন বেঙ্গলি দায়িত্ব, একজন ইংলিশের দায়িত্ব, এরকম ভাবে বিভিন্ন ধরনের কোশ্চেন আপনারা সেট করছেন, এরপর এটার উপরে সলভ করার চেষ্টা করছেন, এটাই তো হ্যাঁ নাকি? স্যার, হ্যাঁ স্যার। আর বাড়িতে এক্সাম যাইবার আগে বাড়িতে ওএমআরটা ফিল আপ করা খুব দরকার, কারণ এক্সামটা হুম হইতেছে 150 মিনিট, 150টা এক্সাম স্যার, হুম 150 মিনিট টাইম। একটা এক্সাম লিখা চিন্তা হুম। করুন, দাগানে সব মিলাইয়া 1 মিনিট সময়, না, একটা শুধুমাত্র কোশ্চেনের লেগে। শুধুমাত্র 60 সেকেন্ড সময়। তাই আমি যে সময় এক্সামে বইছি টেট ওয়ানে, এমন অঙ্ক আছে আমার একটা অঙ্ক করতে 10 মিনিট সময় লাগবে। তার মানে কি আমি 10টা হুম আনসার চাইরামু? আমি কিন্তু চাইরাইছি না, আমি 10টা হুম আনসার অবভিয়াসলি মার্ক করছি। তার মানে এক্সামে যাইবার আগে একদম 20 প্রথম কথা হচ্ছে নিজের শারীরিক হুম দিক দিয়ে সুস্থ রাখতে হইব, পর্যাপ্ত ঘুমান লাগবে, হুম অন্যদিকে টেনশন হুম থেকে দূর রাখতে হইব, নিজের টোটালি মানে মেন্টালি টোটালি ফিট রাখতে হইব। হুম কারণ হুম আরেকটা জিনিস যেটা আমাদের ভিতরে পড়ার সময় কাজ করছে বা পরীক্ষার হলও আমরা যেটা কাজ করে, পরীক্ষার হল কিন্তু আমরা লিগে নতুন একটা পরিবেশ। আর আমরা সিডিপিতে একটা হুম লাইন হুম পাইছি হুম যে নতুন পরিবেশে নিজের যদি অভিযোজন বা তার সাথে মানায় না নেওয়া যা হুম। আনকমফোর্টেবল ফিল, ওই জায়গাতে কোনোদিন সাকসেস আইতো না। ঠিক প্রথম কথা ঠিক। হইছে প্রথম কথা হইছে এক্সাম হলে যাইবার আগে মেন্টালি বি স্ট্রং, বি প্রিপেয়ার। হুম কারোর সাথে তুলনা, হুম। এটলিস্ট এক্সামে যাইবার আগে কারোর সাথে তুলনা করণের কোনো দরকার নেই।
ঠিক ঠিক ঠিক। তো স্যার আমি এখন আরেকটা ব্যাপারে আইতাছি, যে অনেক স্টুডেন্টই আমি সুপর্ণা ম্যাডাম এই কোশ্চেনটা করছিলাম, তো আপনারাও এটা করতেছি যে যে কম্পিটিটিভ এক্সাম গুলা যে হয়, বিভিন্ন এক্সাম, তো আমরা টেট নিয়ে আজকে আলোচনা করতেছি, তো টেটের ব্যাপারটাই কই। তো এইরকম যে টেট এক্সাম গুলা যে এটা যদি কেউ ফেস করতে হয়, তো এরকম কি মানে সব, যেমন আপনি সেলফ স্টাডি করছেন, সবাই তো ওই ক্যাপাসিটি নাই যে নিজের উদ্যোগে বা নিজের চেষ্টায় যে কোনো একটা এক্সাম মানে ক্লিয়ার করা। তো এই তার মধ্যে যে গাইড বইগুলো আছে, বা অনেকে কোচিং এর কথা বলে যে বিভিন্ন কোচিং সেন্টার আছে, বা বা অন্য কারো হেল্প নিয়া, তো এরকম কি দরকার আছে কি যে মানে টেট এক্সাম কোয়ালিফাই করতে কোনো একদম স্পেসিফিক যে কিছু মার্কেট থেকে নোট বই কিনতে হইব বা কোনো কোচিং লইতে হইব, এটা ছাড়াও কি টেক্সটুয়াল বই পড়া বা নিজের সেলফ স্টাডি করে এক্সাম ক্লিয়ার করা যায়? স্যার জ্বলন্ত উদাহরণ আমি আপনার সামনে, জ্বলন্ত উদাহরণ কোনো এক্সাম কোচিং সেন্টারে হুম, কোনো গাইড ছাড়া, মানে হুম, আউট অফ আমি 3টা এক্সাম দিচ্ছি, আপনি তো কইছেন, আমি আর কইতাম না, রিপিট করতাম, হুম, তাই না? হুম, আমি আমার সেলফ স্টাডি দ্বারা আমার কাছে হুম, পর্যাপ্ত সময় আসতো না। আত্মবিশ্বাসটা আচ্ছা, নিজের আত্মবিশ্বাসটা নিজের উপর রাখলে, তো আমি কইলাম না, বেসিক্যালি স্যার 3টা জিনিস দরকার। প্রথম মেন্টালি বি হুম, হুম, স্ট্রং, হুম, প্রথম যে হুম, হুম, জিনিসটা দরকার এটা হচ্ছে হুম, সিলেবাস ওয়াইজ মেটেরিয়ালস কালেক্ট। দ্বিতীয় কথা হচ্ছে আমার কাছে কতটুকু তথ্য আছে, আর তৃতীয় কথা হচ্ছে আমি কতটুকু নিজের আয়ত্ত করতেছি, আমি রেডি, নিজের আমি কতটুকু ওই হুম, জিনিসটা লেগে রেডি করতে পারতেছি স্যার। এর বেশি আর আমি মনে করি না, কারণ আমি নিজে ওই সব কোনো স্যার স্পেসিফিক কোনো নোটের উপরে ভরসা করে থাকছি না। কারণ আমি মনে করি এক্সামটা, মনে করি স্যার, আমি আমার ব্যক্তিগত মনে করি নির্দিষ্ট কোনো নোট ফিরা এরকম একটা কম্পারেটিভ এক্সাম মানে ক্র্যাক করা অনেকটাই টাফ। আর এক্সামের ধরনটা সবসময় মানে কোয়েশ্চেন পেপারের যে ধরনটা আমরা টেটের এমন হয়, জেনারেল তারা 86, 87, 89, মনে করেন 70% স্টুডেন্টেরই এরকম একটা, আর আমরা এসছি তার মধ্যে একটা সমস্যা দেখা যায় 80, 81, 82 তে অনেক আটকে যায় স্যার। কোয়েশ্চেনের ধরনটা এমন থাকে, কারণ আমরা যারা এসছি আমরা ভিতরে প্রথমে একটা মেন্টালি একটা আমরা কিতা, আমার 83 ফাইলই হয়েছে, মানে আমার পাস করুন দেওয়ার কথা, যারা জানে না তারা 90। ওই মেন্টালি হুম, ওই হুম, জায়গা থেকে নিজের লক্ষ্যটা সরাই তুলবো যে আমি এসছি আর হুম, আমি জেনারেল, ওই জায়গা থেকে। কারণ হুম, আমরা হুম, তার যে হুম, ক্লাস ওয়ান ঠিক টু ঠিক। আমরা 1 to 10 আমরা এক্সাম দিচ্ছি, আমরা কোনোদিন কিন্তু এসছি আর জেনারেল করে নিজে গেছি না এক্সাম হলে। হুম, হুম, ঠিক। যেটা আমরা ভিতরে সবচেয়ে বড় নেগেটিভ পয়েন্ট হচ্ছে কিন্তু আমরা ওই কম্পারেটিভ এক্সামে যাইবার আগে কই আরে আমি তো এসছি, আমার 83 ফাইল হয়েছে, মানে আমার আর এর বেশি দরকার নাই। আর হুম, যারা হুম, জেনারেল তার ভিতরে একটা আমার কোন রকম 90 পাইলেই আমার কাম হয়ে গেছে, হুম, মানে ওই চিন্তাধারাটা আছে না, টোটালি বলতে হবে। ওই মাধ্যমিক এক্সামের সময় যেমন আমার ফার্স্ট ক্লাস লাগবে, সেকেন্ড ক্লাস লাগবে, টার্গেট হুম, থাকে, ওইরকম একটা টার্গেট লাগবে স্যার। আচ্ছা, কারণ ঠিক। টার্গেটটা যদি ওই জায়গায় যদি না থাকে, কারণ দেখা যাবে কি দেখে 83 আশা করি পরীক্ষা বসে তো 2-3 নাম্বার স্লিপ হইব। যেমন আমি কইলাম না স্যার, আমার একটা দামুন আর দামি না, রসুকার আর রসিকার নিয়ে ঝামেলা লাগে 1 নাম্বার মাইনাস, তাহলে আমি যদি 83 টার্গেট থাকতাম, তাহলে আমার 1 নাম্বার করবে আমি 82, মানে আজকে আমি জবলেস। হুম, 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 বুঝলে স্যার, এক্সামে যাইবার ঠিক আগে ঠিক। এসসি আর জেনারেল আমার 150 মার্কের এক্সাম, আমি 100+ স্কোর করতে হইব। মানসিকতাটা ওই আচ্ছা, জায়গাতে নিজেরে আটকাই দিব স্যার। ঠিক ঠিক। মানে এটা কইতাছেন যে টার্গেটটা একটু বড় রাখতে হবে, কারণ আমরা তো জানি দেশের মধ্যে 90 মানে 90 ফাইলে কোয়ালিফাই যারা জেনারেল ক্যাটাগরিতে আছে, আর এসসি এসটি 83। আচ্ছা, তাহলে 83 আর ওই 90 বর্ডার লাইনে না থাকা, এটা 110 বা 120 টার্গেট নিয়ে যাইতে হবে। যদি 120 টার্গেট থাকে, তাহলে প্লাস মাইনাস, প্লাস হইলে তো ওনার বেনিফিট, আর মাইনাস হইলো যেন 10-12 কমলেও যেন ওনার একটা 100+ স্কোর থাকে, মানে এই জিনিসটা বুঝাইতে চাইছে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, এটা মানে এটা আমি আমার তরফ থেকে আমি সাজেস্ট করুম যারাই যাইবো হুম, এসসি আর জেনারেল ওই ক্যাটাগরিটা হুম, নিজেরা বাদ দিয়ে সেরা স্যার। হুম, 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 মানে 100+ স্কোর রাখলে অনেক সময় একটা দুইটা স্লিপ হইলো, তার দেখা যাবো 98, হুম, 99 হুম, একটা ভালো একটা স্কোর। কিন্তু আমি যদি হুম, হুম, 83 আশা করছিলাম, 2টা কোয়েশ্চেন আমার মিস হইলো স্যার, আমার তো এক্সামই মিস হয়ে গেল, একটা ইয়ার আমার লস হয়ে গেল, এতদিনের প্রিপারেশন বাদ হয়ে গেল। ঠিক ঠিক ঠিক। তো স্যার ওখানে অনেক স্টুডেন্ট বা অনেক ক্যান্ডিডেট আমার কিছু কোশ্চেন করছিল যে স্যার, যে প্রশ্ন স্যার যদি আজকের ইন্টারভিউতে থাকে, তো স্যারের কিছু কিছু প্রশ্ন করতাম। তো অনেক স্টুডেন্ট আমার কইছে যে স্যার, কারণ এত পরিমাণে পড়া, মানে কম কম কম, অনেক তো সিলেবাসটা তো অনেক বড়, তো এত পরিমাণে পড়ার পরে শেষ মানে এক্সাম আর আগ মোমেন্টে তো অনেকেই কয় যে যতই পড়লাম কিছুই মনে থাকে না। তো মনে থাকে না, এটা কি কোন ধরনের একটা কি রোগ, নাকি মানে এটা তার মনের বই? আসলে কি মনে থাকে না, নাকি কোশ্চেন দেখলে এটা মনে পড়বে, এরকম কিছু একটা আছে কিনা? স্যার আমি ছোট্ট একটা কথা কই, ছোট্ট একটা কথা, হুম, এটার ফাঁকে আমি হুম, ছোট্ট একটা কথা, হুম, হ্যাঁ এটা নিয়ে কইতাছি। এটা এক্সাম দিবার আগে আজকে আমি অক্ষণে আমি বি কনফিডেন্স কথা কইতাছি, এক্সামের আগে আমার হুম, মন, হুম, হুম, আমি একবার ফিল হুম, করাতে আমার মন দুক 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 দুক, হুম, মানে 83 তে আমি কিন্তু আটকে আসলাম যে আমার 83 আইবুনি, হুম, হুম, 83 আইবুনি। আমি একটা ছোট্ট কথা বলি, আমরা দুই বন্ধু আসলাম একসাথে, ঠিক আছে? আমার এক বন্ধু হুম, হুম, এককালীন চারে 100 পাইছে হুম, স্যার, মানে হ্যাঁ আচ্ছা, নিজের ওই ভাবে প্রিপারেশন করছে, 100 পাইছে। 100 পায় সেরা, হ্যাঁ। হুম, হ্যাঁ যখন চাকরি পাইছে তখন আমার মনে খুব আনন্দ হয়েছে, আমার বন্ধু মাস্টার হয়েছে, মানে কিটা আমিও পারুম, হুম, আমি যদি সিলেবাস ওয়াইজ ফলো করি, আমি হ্যাঁ থেকে একটু হেল্প লইছি, তুমি হুম, কেমনে করছো কিটা করছো আমার একটু কও। হ্যাঁ হ্যাঁ মতন হুম, কইরা কইছে কেমনে আমার থেকে করছে। হ্যাঁ আমার একদিন একটা কথা কইছে, যেটা এক্সামের আগে আমরা সবাই ভিতরে কাজ করে, আমরা পরীক্ষা হুম, দিমু 50,000, হুম, আর আর সিট হুম, দিছে মাত্র 250টা, আমি তো ওই হুম, 250 পাইতাম না স্যার। এটা কিন্তু আপনার ভিতরে করছে, করছেনি কইতাই না, আমার ভিতরে করছে। আরে ত্রিপুরার মধ্যে আমরা 50,000 বিএড পাস করছি, আর সিট দিছে হুম, 250, আমি তো এই 250 ভিতরে পাইতাম না। আমি এই কথাটা আমার বন্ধুরে কইতাম, পরে আমার বন্ধু আমারে কইছে, হুম, তুমি এক লগে কয়টা চাকরি করবা, হুম, তুমি একলো কয়টা হুম, চাকরি হুম, করবা? হুম, আমি কই আরে কয়টা চাকরি কি, আমার একটা হইলে হইছে। কইছে 250 হুম, জন লোক চাকরি পাইবো, মানে তুমি তুমি যদি একটা হুম, খাবো তোমার লোক আরো 249+ হইব। তো তোমার তো পিছে কেটে বাগদাছো তুমি। ঠিক 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 ঠিক, হ্যাঁ, একদম একদম।
তুমি ওই 250 পিসে দৌড় দিও না, তোমার কয়টা দরকার? 250 জন লোক কেন চেয়ারে বইতারবো? তুমি কয়টা চেয়ারে বইবা? একটা চেয়ারে বইবা? তুমি তো এক লগে দুইটা চেয়ারে বইতারবা? বইতারবা না। তুমি 250 চিন্তা করে করতেছো, তুমি তোমার একটা চেয়ারে চিন্তা করো যে আমার একটা লাগে আর একটা পাইতে গেলে কিতা করতে হইব, তুমি তোমার নিজের একটা লেগে রেডি করো, 250 লেগে তুমি রেডি করো না। ঠিক যেই ঠিক। কথাটা স্যার, যেই কথাটা আমার ভিতরে আমার হুম অনেকটা মোটিভেট করছে, যে আমার মা আমার সবসময় কইতো, ঠিক আছে, আমার মা আমার সবসময় কথাটা কইতো যে তুমি লক্ষ্য, কেউ যদি কোনোদিন কেউ লক্ষ্যে থাকে স্যার, লক্ষ্য হুম হুম থেকে মানে নিজের যদি টার্গেটে রাখে, এই লক্ষ্য বিচলিত হুম হইতো না, কিন্তু নিজের ওই লক্ষ্য অনুযায়ী তৈরি করতে হইব। হুম। ঠিক ঠিক। তো তার মিডলে আমি একটা কথা কই আনি, অনেকে কমেন্ট করতেছে, তো যারা যারা কমেন্ট করতেছে সবাই কমেন্ট করে যাও, তোমরা যতগুলাই প্রবলেম আছে আমরা ভিডিওর শেষের দিকে সবটি কমেন্টের উপরে আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। স্যারের এই কোশ্চেন গুলো আমি কমু, তো স্যারের রিপ্লাই দিব। তো তোমরা যারা ডাউট আছে সবাই তোমরা কমেন্ট করে রাখো, শেষের দিকে সবাই কমেন্ট গুলো লুম। তো নেক্সট আরেকটা কোশ্চেনে যাই। তো অনেক সময় দেখা যায় কি, কারণ কি এখনো তো মানে খুব মানে কম্পিটিশনটা মার্কেটে খুব বেশি। কারণ কি কেউ এখন কারোর ছেড়ে দিতে চায় না, কারণ একটা ব্যাপার আছে তো মার্কেটে, একটা কথা চলে যে মানে গভর্নমেন্ট জব, মানে গভর্নমেন্ট জব মানে কি এটা একটা বিশাল একটা হাই একটা প্রোফাইল। কারণ গভর্নমেন্ট জবে যে সবকিছু তা না। তো মানে তারপর একটা মার্কেটে যেটা চলে যায় গভর্নমেন্ট জব আছে মানে কি তোমার একটা সেরকম একটা রেসপেক্ট, যে সব কর্মর বা সব প্রফেশনকে রেসপেক্ট করি, কিন্তু মানুষের যে একটা যে একটা মুখে মুখে কথা যে গভর্নমেন্ট জব গভর্নমেন্ট জব, তো এইটার লিগে হয়তো একটা ক্রেজি থাকে। তো আরেকটা এরপরে আরেকটা কোশ্চেন আছে। তো অনেকেই যে যেমন কইলাম যে খুব কম্পিটিশন বেশি মার্কেটে। তো দেখে যে অনেকে দেখলো যে কারোর সঙ্গে কথা কয়ে দেখলো সে দিনের শেষে মনে করেন 3 ঘন্টা বা 4 ঘন্টা করে, এরকম আরেকটা ফ্রেন্ড দেখে যে 10 ঘন্টা 12 ঘন্টা পরে, তখন তার মনে একটা সময় ডাউট আয় না যে আরে হ্যাঁ যেহেতু 12 ঘন্টা বা 13 ঘন্টা পরে, তো হ্যাঁ হয়তো মনে হয় এক্সামটা ক্লিয়ার করতে পারবো, কিন্তু আমি তো অনেক কম সময় দিই। তো ওই 10 ঘন্টা 12 ঘন্টার সঙ্গে কি তার এই 2-3 ঘন্টা বা 4 ঘন্টার পড়াটা কি ইকুয়াল হইব মনে হয়, বা সে ক্লিয়ার করতে পারবো, বা টাইমিং এর যে ব্যাপারটা। স্যার আপনি যে কথাটা কইছেন না, আজকালকার দিনের চাকরি একটা খুব মানে ডিমান্ডেবল জিনিস কইতা পারেন, হুম মানে যেটা গভর্নমেন্ট জব, তো মানে খুব একদম আমরা খুব ভাগ্যবান যারা আমরা ওই জবের লগে যুক্ত আছি, ঠিক আছে। হুম আমি হুম নিজের ভাগ্যবানই মনে করতেছি, আমরা সবাই ভাগ্যবান যারা হুম আমরা ওইটার লগে যুক্ত আছি, যারা কাজ করছে। যেমন আমার বাবা একদম ডে লেবার, হুম ঠিক আছে, আমার বাবার হুম প্রথম হুম থেকে একদম ইচ্ছা আসলো কি যে না আমার ভালো করে আমার ছেলে পড়াশোনা করুক, আমার মতো না, আমার ছেলে পরিশ্রমিক না করে যাতে একটু আরামে হুম জীবনটা হুম ইয়ে করতে পারে, ওইরকম চিন্তা করে। মানে ওই যে তারা যে কথাটা কইছে যে 12 ঘন্টা 14 ঘন্টা পড়ুন, এটা হচ্ছে স্যার যার যার এবিলিটি। আমি তো আগেই কইছি যে আমি আমি চাকরি পাইবার হুম আগে আমি একটা কর্মের লগে যুক্ত আসলাম, আমি সকাল 8টায় যাইতাম, রাত 9টায় আমি বাড়ি যাইতাম। হুম আমার যা হুম পড়াশোনা হয়েছে কিন্তু রাত্র 9টার পরেই আমি শুরু করতাম আর কি, খাওয়া দাওয়ার পরে আমি আমার মনে করেন আমারটা আমি শুরু করতাম। হুম হুম আর দিন শেষে আমি যে কর্মে যুক্ত আসলাম আমি আমার বই টই নিয়ে যাইতাম, আমি যে সময় আমার কাজের ফাঁকে সময় পাইছি আমি পড়ছি। আমি মনে করি পড়ার হুম কোনো নির্দিষ্ট টাইম নাই, আমার অক্ষণে মুড হয়েছে আমি অক্ষণেই পড়তে পারি। হুম আমার পড়াশোনা লেগে একদম সন্ধ্যা 6টা থেকে 10টা পর্যন্তই পড়তে হইব, বা সকাল 5টার সময় উঠতে আমার একদম 9টা পর্যন্ত পড়তে হইব, বাইরে যাওয়া যেত না। আমি মনে করি না, আমার ক্ষেত্রে আমি এটি ফলো করছি না স্যার। আর অনেকে আছে স্যার, আমি তো প্রথমে গেলাম, অনেকে আছে 3 ঘন্টা পড়েও অনেকটা আয়ত্ত করতে হুম পারে, অনেকে একটু বেশি টাইম লাগে। এটা হচ্ছে স্যার যার যার এবিলিটি। এখন আমি যদি মনে করি যে আমি 10 ঘন্টা পড়লে আমার এনাফ, সারাদিন আমি 10 ঘন্টা পড়লে আমার টেটের লেগে আমি নিজের একদম হুম প্রিপেয়ার হুম করতাম পারবো, আমি 10 ঘন্টা পড়ুন। কেউ যদি মনে করেন আমি 5 ঘন্টা বললো আমি আমার হুম 10 ঘন্টা টাইম 5 ঘন্টা আয়ত্ত করতে পারবো, স্যার এটা হচ্ছে। আর প্রথম থেকে আমি প্রথম টু লাস্ট একটাই কথাই কমু, যত বেশি পারে স্যার মেটেরিয়ালস এর উপরে তথ্য কালেক্ট করতে হবে, যত বেশি আছে জানতে হইব। যেমন আমি নর্মালি একটা উদাহরণ দিই আপনার কাছে, ওই যে হ্যাঁ বেশি পড়তেছে কম পড়তেছে এমন না। টেটের যে বিষয়টা শুধু তো বিদ্যাসাগর, বিদ্যাসাগর যে নামটা থাকে, বিদ্যাসাগরের বাড়ি কই আসলো, বাবার নাম কি আসলো, মার নাম কি আসলো, আমার চেষ্টা করতে হবে বিদ্যাসাগর সম্বন্ধে A to Z আমার কাছে যেতে থাকে। এখন যদি আমার কাছে এক্সাম একটা কুইশন একটা মানে এক্সাম হয়, এক্সামের ভিতরে যদি আমার একটা কুইশন হুম দেয় যে তাপস নামে যে স্যার আসতো 2021 টেট কোয়ালিফাই হুম করে 2টা অফার পাইছিল, হুম তাইনের পদবি কি আসলো, আমি যদি স্যার, আর আমরা কিন্তু জানি ওখানে 150টা আমরা যে এক্সামে কুইশন হয় 150টা কুইশনে কিন্তু একটা আনসার তাই নান অফ দা এবাব বা উপরের হুম কোনোটাই নয়। হুম এরা কিন্তু স্যার খুব পরিমাণে কনফিউজ করে, মানে এরা বি মানে কিতা কইতাম মানে 100তে যদি 100 ভাগ নিশ্চিত না থাকে স্যার, এই হুম আনসারটা দাগানটা অনেকটা কষ্টসাধ্য হয়ে যায় আমি মনে করি আর কি। হুম হুম। আর তো অনেকটা স্যার হ্যাঁ হ্যাঁ কোন 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 না স্যার, কোন। এটা এটা তো অনেকটা এটা অনেকটা কষ্টসাধ্য হুম দেখাতে। তাপস নামে যে ব্যক্তি আসলো তাইনের পদবি কি পাল আসলো, দাস আসলো, রায় আসলো না, উপরে কোনোটি নয়। আমি যদি বি কনফিডেন্স তাপস স্যার সম্বন্ধে আমার ধারণাই না থাকে, তাপস স্যারের টাইটেল দেব আসলো, আমি কি করে দাগামো স্যার? তার মানে কি হইছে, আমি ফার্স্ট টু লাস্ট একটা কথাই কমু, যারা এক্সাম দিব যত বেশি পারে সবাই তথ্য কালেক্ট করুক, জানুক স্যার, যত বেশি পারে জানবো। আর যত বেশি জানবো তার ভিতরে তত বেশি আরো জানার আগ্রহ তৈরি হইব। আর অন্তর্নিহিত পেশনারে জাগ্রত করতে হইব। চাকরি পাইতে গেলে প্রথমটা যে জিনিসটা পরিস্থিতি, পরিস্থিতির লগে মানে হুম নিজের বি প্রিপেয়ার করতে দিব আর নিজের পেশনা জাগাই দিব। আমি চাকরি করবো আরেকজন করে দিব সম্ভব না স্যার। যারা আমার একটা দিন স্যার হয়েছে না, আমি ভাবছি আমার বন্ধু পাস করছে আমি নর্মালি পাস করে এলাম, কিন্তু আমার ক্ষেত্রে তো এই যে স্যার তো স্যার আরেকজন এরকম একটা কমেন্ট করছিল যে তারা অনেক সময় যে প্রিপারেশন নিতেছে, তো একটা সময় সবকিছুরই একটা নির্দিষ্ট একটা সময় থাকে, তো অনেক সময় প্রিপারেশন নিতে নিতে একটা সময় কিন্তু তারা তার কনফিডেন্স একটু একটু ডাউন হয়ে যায়, বা একটা সময় পরে একঘেয়েমি আয় পড়ে। তো অনেক সময় অনেকে তারা কয় যে আর আমার কাছে আমার দ্বারা আর হইতো না, বা এতটা সময় প্রিপারেশন করছি যে তার যে মানে কনসিস্টেন্ট মানে তার যে কন্টিনিউ করাটা ওইটা একটা সময় ব্রেক পায়, যে আর হইতো না বা আর আমার কাছে আমার দ্বারা সম্ভব না, এরকম ধরনের একটা ডাউট আয় করে। তো ওইগুলো ওভারকাম করতে গেলে কি করতে হবে, তার নিজের যে সাহসটা কিভাবে জায়গায় রাখতে হবে যে না, আমার দ্বারাই সম্ভব, বা আমি এক্সামটা ক্লিয়ার করতে পারবো? কারণ অনেক সময় যখন তারা প্রিপারেশন করে একটা সময় এরকমটা মনে হয় এটা, এবং সবার মনে এই কোশ্চেনটা, তো ওই সিচুয়েশনটাতে কিভাবে ওভারকাম করে আইতে হবে?
স্যার প্রথমত একটা হচ্ছে নিজের কোনোদিন অপরাধ আমার দ্বারা হইতো না, এই চিন্তাটা করোনোই ঠিক না। হুম, মানুষের সাথে গেছে স্যার, আমি আর আপনি হুম, যারা এমনি বাড়িতে দাঁড়িয়ে দেখি ওই সাদ মামা, আর তারা ওইটাতে উইরা গেছে গিয়ে আবার ঘুরা ব্যাক করে পড়ছে। মানে আমার থেকে কত বেশি অ্যাডভান্স চিন্তা ধারা করছে, আমরা এক লোক পৃথিবীতে হুম, বাস করি। একটা হুম। নষ্ট ঘড়ি দিনে 2 বার সঠিক টাইম দেখা স্যার। হ্যাঁ, ঘড়িটা এটা সত্য, ঠিক। ঘড়িটা যদি আজকে 12টাতে নষ্ট হয়ে যায়, সকাল 12টা একবার যাইবো, দুপুর 12টা একবার যাইবো, কিন্তু দুপুর একবার রাত্রে একবার যাইবো, সরি ঠিকই। আমি কথাটাতে বলে। তাহলে আমার দ্বারা হইতো না, এটা একদমই মনে আনন্দ একদমই ঠিক না, আমি মনে করি আর কি এজ এ। কারণ আমার তো আমি বিএড করতে গেলে স্যার, আমার বিএড যে ডিগ্রিটা আমি আনছি 2 বছর এত কষ্ট করে প্রিপারেশন করে বাইরে গিয়া হুম, পড়াশোনা করে, আমার একমাত্র এই ডিগ্রিটা নিয়ে যদি আমি এইচডিএম এ চাকরি পাই, আমার কিন্তু কোনো কাজে আইতো না। আমার এই হুম, ডিগ্রির হুম, একমাত্র সফলতা পাইবো যখন আমি একজন টিচার হিসেবে আমি কোনো বিদ্যালয়ে নিযুক্ত হব, ওইটা গভর্নমেন্ট ওইটা প্রাইভেট। কারণ আমি হুম, ট্রেনিং হুম, করছি আমার নিজের, আমি ওই মানে শিক্ষায়তনে যুক্ত করার লেগে। এখন যদি আমি যদি মনে করি এত টাকা খরচ করে এত কষ্ট করে আমি আমার ডিগ্রিটা কইরা আমার দ্বারা আর হইতো না, এই মানসিকতাটা মনের ভিতরে আনাটাই ঠিক না এক্সামের আগে। আমি কইলাম না, হুম, কি হুম, হইছে 5টা সিট আইছে তো স্যার, 5টা সিট আইছে তো আমার কয়টা দরকার, আমার একটা দরকার। আমি যে সময় এসটিজিটি এক্সাম দিছিলাম আমরা সময় 6টা সিট আসলো স্যার, সারা হুম, ত্রিপুরাতে এসসিটার লেগে। আমি হুম, এক্সাম দিই, আমরা হুম, 3600 এক্সাম দিছিলাম, ক্যান্ডিডেট 3600 ক্যান্ডিডেট এক্সাম দিছিলাম আগরতলা। আমি উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুলে আমি এক্সামটা দিছিলাম হুম, স্যার। হুম, যখন যখন রেজাল্ট আইছে দেখা গেছে যুগ্মভাবে আমি নবম স্থান অর্জন করছি, যুগ্মভাবে নবম, কিন্তু হুম, ছয়টা পোস্ট আসলো, আমার হইছে না। আমি এক্সামটা দিয়ে মনে হইছে, দিবার আগে আমি ভাবছি আমার মনে হয় 3000-এর ভিতরে আমার র্যাঙ্কিং থাকতো না, মানে আমি 3000-এর ভিতরে থাকতো না, কিন্তু আমি আমার থেকে হুম, আমার বেস্টটা দিবার চেষ্টা করছি। দেওয়ার পরে দেখা গেছে আমি 9 নাম্বার। হয়তো আমি যদি আরেকটু আমার নিজের আমি তাগিদ দিতাম, হয়তো আজকে আমি সেকেন্ডারি এডুকেশনের লগে যুক্ত হইতাম। ঠিক, ঠিক। হ্যাঁ। তুইলে তো যা। আরেকটা স্যার, ব্যাপার হয়েছে যে যে কথাগুলো কইছেন, মানে মানে সে যেন তারে কোনোভাবেই মানে দুর্বল বা আমার দ্বারা হইতো না এরকম যেন থিঙ্কিং নাই, মানে কারণ আমার যতটুকু ভাবনা যে সবার মধ্যে কোনো একটা স্পেশাল, আমরা যে ভগবান সবার মধ্যে একটা না একটা কোনো স্পেশাল দিয়া দিছে, তো একদম স্যার, সেইটা নিজের মানে চিহ্নিত করে ওইটার উপর কাজ করতে হবে নাকি? নিজের কারোর কারো সময় কোন কেউ কারোর সাথে তুলনা করে না। আমরা জানি স্টিফেন হকিং যে বিজ্ঞানী আসলো, সারা বছর হুইল চেয়ারে হুম, বসে হুম, রয়েছে, কিন্তু এরপরে জানি বিশ্ব সেরা বিজ্ঞানী আসলো। হ্যাঁ, এটা হ্যাঁ, সত্য। হ্যাঁ। স্যার আইজ্যাক নিউটন, তার স্কুল থেকে বাই করে হুম, দেওয়া হুম, হয়েছিল, ওই স্কুলে তার পড়ানোর মতো হুম, মানসিকতা নাই, কিন্তু লাস্টে দেখা গেছে তাই নিয়ে হুম, হুম, জিনিস আবিষ্কার করে দিয়ে গেছে টমাস আলভা এডিসন, হুম, বাল্বের আবিষ্কর্তা। তাহলে স্যার সবার ভিতরে ভগবান একটা হুম, স্পেশাল পাওয়ার দিচ্ছে, যারা আমরা সিডিপি তে পড়ছি, স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বে আমি পড়ছি স্যার। হুম, এস আর হুম, জি, স্যার, সবার ভিতরে হুম, একটা এস আছে, সবার ভিতরে একটা এস আছে। হয়তো বা কেউটা সুপ্ত অবস্থায় আছে, কেউটা ঘুমন্ত অবস্থায় আছে, কেউটা জাগ্রত অবস্থায়, যে জায়গায় তো পারছে এ হুম, সাকসেস স্যার। হুম। ওই এই কথাটার সাথে আমি একটা এ, ওই ঠিক, ঠিক। জিডারে, নিজের ওই জিডারে আছে না, দেখাই তুইব স্যার। অনেকে দেখবেন অনেক বাচ্চারা গাড়ি না, অনেকে খুইলা দেখা সিম টু সিম এক বানাই, তার আবার অনেকে এটা থামাই রেখে দেয়। তার স্পেশাল পাওয়ারটা কি আছে, হুম, ওইটার মধ্যে খুইলা লাগানো অনেকটা আছে, আমি খুললে লাগাই যেতাম না। এ সবার ভিতরে আমার দ্বারা হইতো না, বা আমি পারতাম না, আমি ডিমোটিভেট, আমার দ্বারা হইতো না, এরকম হুম, চিন্তাধারাটা এক্সামের আগে একদম না। এটা এই চ্যাপ্টারটা একদম বদ্ধ স্যার। মানে স্যার এটা কইতাছেন যে তার থেকে তার যতটুকু মানে আয়ত্তে আছে বা তার থেকে যতটুকু করার বা তার যে চেষ্টাটা তার সম্পূর্ণটা দিতে হইব। পরবর্তী সময় ফল কিটা হইব এটা তো পরে দেখা যাবে, কিন্তু তার থেকে যতটুকু করার বা তার যে হাতে মানে যে জিনিসটা আছে সেই কাজটা সে করে যেতে হইব। আই এম দা বেস্ট, এর মনে রাখতে হইব। হুম, ঘুমের থেকে উঠেই 3 বার আই এম বেস্ট, আমি হুম, সবচেয়ে ভালো, হুম, আমি আমার বেস্ট দিমু। আর আজকে যেটা দিমু এটা আমার আগামী দিনের ফিউচার। ঠিক, ঠিক। নিজেরে দুর্বল বাবা মানে কি তা এক্সামের লিগে ডেইলি 5 মার্ক করে মাইনাস করা, আচ্ছা। আমি মনে করি আর কি স্যার। দুর্বল কোনো সময় কেউ দুর্বল না, বুঝলাম না, চেয়ারম্যানের ওই যে জিড আছে, এসটা আছে, হুম, জায়গায় তুলতে হুম, বসে পেশন, অন্তর্নিহিত পেশন। আর ওই পরিস্থিতি আরেকটা আছে না স্যার, পরিস্থিতির যে একটা দিক আছে না, ওই আমি মোটিভেশন হারাই লিতেছি, ইয়ে করতেছি, যখন পারিবারিক পরিস্থিতি আমরা চোখ বন্ধ করে তাকাই দেখবো সাইডে আর 5 জনের আমার লোক ইনক্লুড আছে, আর আলটিমেট আপনার অনেকটা দূর নিজের আজ্ঞায় নিতে পারবো। এটা এটা কোনো ব্যাপার না, আমার দ্বারা হইতো না এমন মানসিকতা আনাটাই ঠিক না, আমি মনে করি আর কি স্যার। আম, মানে ওই কথাটা আপনি কইতেছেন যে মোটিভেশন যে জিনিসটা মানে কোনো কাজ করতে গেলে বা কোনো কিছু একটা হাসিল করতে গেলে একটা মোটিভেশন দরকার। তো ওই ব্যাপারটা আপনি কইতেছেন যদি ফ্যামিলি সিচুয়েশন যদি সেইভাবে মনে করেন ইকোনমিক্যালি হোক বা তার ফ্যামিলি কন্ডিশনটা যদি ও মানে সেরকম যদি উইক থাকে তখন সে অটোমেটিকলি তার ফোর্স করবো যে না তুমি তোমার যে কাজের নিয়ে উদ্দেশ্যে নিয়ে মানে ওই কাজটা করতেছো সেই কাজটা সাকসেস হইতে হবে এবং যে কোনো ভাবে হোক এই সাকসেস পাইতে হইব, না তারা ফোর্স করে ওই সিচুয়েশন গুলা। স্যার এটা হচ্ছে প্রথম কথা। আমার আমার বাবার এজ হয়েছে 63, আমার আমার সামনে এক্সামের বাকি 3 মাস। আমি কিন্তু এই 3 মাসে আহামরি আহামরি কি, তেমন আমরা চলতে বসে একটা কথা আছে, আমি তেমন বড় কোনো কিছু করতে পারতাম না। আমি যেহেতু হুম, 1 বছর ধরে, আপনি যে কিছুক্ষণ আগে যে কথা আমার কইছেন, একজন আপনার কোয়েশ্চেন করছে যে আমি পড়তে পড়তে ডিমোটিভেট হয়ে যেতেছি, আর আমার ভালো লাগে না। আমি যে হুম, সময় দেখুন আমার বাবার এই 62, বাবা হনো সংসারের মূল কারিগর, মানে বাবার উপরে হুম, সবাই নির্ভরশীল। স্যার আমার কাছে হাতে 3 মাস পরে আমার সামনে একটা এক্সাম আছে, কিন্তু আমি বিগত 1.5 বছর ধরে পড়তে পড়তে আমি ডিমোটিভেট, আর ভালো লাগে না আমার পড়াশোনা, আমি কিতা করবো? তখন নিজের কিতা করতে হইব, যে এদিকে বাবারে মুক্তি দিতে গেলে তিন হুম, মাসে এমন ভাবে আমার পড়তে হইব, 3 মাসে আমার এক্সাম ক্র্যাক করতে হইব। আর এক্সাম ক্র্যাক মানে ভালো একটা নাম্বার নিয়ে মানে কিতা, সামনে আমার একটা হুম, জব অপরচুনিটি আছে, আর জব অপরচুনিটি আছে মানে কিতা, বাবার একটু রেস্ট দেওয়া দিব। তার মানে কি জানেন স্যার, পরিস্থিতির মানে যতক্ষণ পর্যন্ত চাপ না দিব,
পেশনাটা পরিস্থিতির চাপে পেশনাটা দ্বিগুণ হইব। পেশনা তো যারা পরীক্ষার্থী আছে সবাই নিজের অনেকটা প্রিপেয়ার করে তুলছে স্যার, আমি মনে করি অনেকটা প্রিপেয়ার, আর অনেকটা সময় চলছে, অনেকটাই করছে। আমরা সময় সময়টা তেমন আসলো না, করোনা কালীন একটা পিরিয়ড আসলো। দ্বিতীয় কথা হইছে আমরা 20-এ আমরা বিএড কমপ্লিট হয়েছে, 21-এ আমরা এক্সাম জ্বালাইছি ডিসেম্বর মাসে, অক্টোবরে এক্সাম জ্বালাইছি। তার মানে কি 1 বছর সময় আসলো, হাতে আসলো 3টা এক্সাম, এসটিজিটি টেট 1 টেট 2, তাহলে 3টা এক্সাম আসলো। তো স্যার ওই দূরটা তো তার ক্ষেত্রে অনেকটা লম্বা আছে, তারা নিজের অনেক ভালোভাবে প্রিপেয়ার করতে, আরো ভালো প্রিপেয়ার তারা নিজের করাইতে পারবো। তাহলে ওই দিকটা চিন্তা করেছিল আমার কাছে লাগে যে আমার দ্বারা হইতো না, বা ওই মোটিভেশন না, এটা না, এটা মানে পরিস্থিতির শিকারে যখন ফ্যামিলির দিকে থেকে একটা প্রেশার থাকবো, ওই পেশনটা স্যার আরো দ্বিগুণ আকারে নিজের ভিতরে আইবো আর কি, যে আমার সামনে 3 মাস, আর 3 মাস এক্সাম ক্র্যাক মানে কি তা আমার সব সমস্যার সমাধান আমার কাছে একটা হাতে আইতে পারে, একটাই পথ, ঠিক ঠিক 100 স্কোর। মানে এই কথাটা মানে সামারাইজ যদি আমি করি আর কি, ওভারঅল যে আপনি এই সময় যে কথাটা কইলেন, মানে মানে জব যে মানে পাওয়া বা এক্সামটা ক্লিয়ার করা, সেটা তার মনের থেকে যতক্ষণ মানে না আইবো যে ওই জিনিসটা আমার লাগবো, মানে যেন তেন প্রকার ওই জিনিসটা আমার লাগবো, তখন সে অটোমেটিক রাস্তা সে খুঁজে নিব যে মেটেরিয়ালস করতে গেলে কিভাবে প্রিপারেশন করতে হইব, মানে এত কিছু তখন তার মধ্যে আর এই কোশ্চেন গুলো আইতো না, তার একটু মানে উদ্দেশ্য থাকবো যে কোনো যেভাবে হোক আমার এক্সাম কোয়ালিফাই করতে হইব। একদম একদম স্যার। আর আমি আরো কমু, এনে তো যারা পরীক্ষার্থী আছে পরীক্ষার্থী আছে অনেকে হয়তো বা প্রাইভেট কাজের লোক যুক্ত, অনেকে হয়তো বা টিউশনির লোক যুক্ত। প্রাইভেট সেক্টর একটা এমন একটা সেক্টর স্যার যেটা লোক আমি যুক্ত আসলাম, মানে দিনের শেষে আপনার মাথাতে একটা ভারী বোঝা চাপাই দিবই। আর আমার ভিতরে আমি যখন মানে এক্সাম দেওয়ানোর চিন্তাধারাতে নিছিলাম, আমার ভিতরে একটাই আসলো যে যতই কষ্ট, কষ্ট তো আমার অক্ষণই করতে হইব, অক্ষণই আমার করতে হইব, যাতে এই কষ্টটা 1 বছর পরে আমার আর চাপ না দেয়, 1 বছর পর্যন্ত আমি চাপ সহ্য করুন। আমি স্যার ওইরকম প্রিপারেশন লইছি, 1 বছর পরে আমি আলবিদা করে দিছি জবে, নতুন জব আইছে ডিসেম্বরে, জবে যুক্ত হয়েছি। স্যার আলটিমেট আমার ভিতর থেকে প্রেশারটা কমে আছে, কারণ কারণ কিতা বললাম স্যার, নিজের প্রিপেয়ার করতে গেলে একটা হচ্ছে ফ্যামিলির দিকে দেখতে হইব, আর একটা হচ্ছে নিজের অন্তর্নিহিত পেশনাটা দ্বিগুণ 3 গুণ 4 গুণ করতে হইব। যতটুকু আমার থেকে আমি যতটুকু আমি ওই ব্যাসটা আমি দিব, যে কিন্তু তো স্যার, স্যার যে 100 আমরা সময় যেমন আমরা সময় আসলে একজনে একটা একজন মেয়ে সুপ্রিয়া দেবনাথকে টপার আসলে 124 পাইছে, তাইও কিন্তু 24 ঘন্টা একদিন কাটাইছে, আমি 107 পাইছি, আমিও কিন্তু 24 ঘন্টা, হয়তো বা তাইনে 24 ঘন্টারে একটু ভালোভাবে কাজে লাগাইছে, যার কারণে তাইনের কাছে এটার ফলস্বরূপ 124 আইছে। আমি 24 ঘন্টারে ওইরকম ভালোভাবে কাজে লাগাইতেছি না, 107 আইছে। হয়তো বা অনেকে আরো ভালো লাগাইতেছে না, যার কারণে এর কাছে 83 আনতেছেন। দিন কিন্তু সবাই সমান স্যার, সার্কেলটা কিন্তু সবাই আমরা 24 আওয়ার্সই পাইছি, তো এটারে অনেকে ভালোভাবে কাজে লাগাইছে, অনেকে ভালোভাবে কাজে লাগাইতেছে না। তো আমি যারা যারা পরীক্ষা দিব তার কাছে আবারও আমি কইতাছি, মানে এটাই সবচেয়ে সুবর্ণ সুযোগ। সিট কয়টা আছে না সেটা দেখো না, তোমার কয়টা দরকার, একটা দরকার। তারপর স্যার যে 2টা চাকরি, 2টা অফার পাইছেন স্যার, আপনি 2টা চাকরি করতারেননি না, বাড়ির কেউ দিতারছেন, আমরা কিন্তু ডিপার্টমেন্টে নিয়ে জমাই করাইতে সারেন্ডার, স্যার আমি ওইটাতে করতাম না, আমি ওইটাতে নিব। সবার ক্ষেত্রে মনে হচ্ছে আমরা যারা 2টা পাইছি, তার মানে 2টা পাইও কিন্তু করতাছি না, তা আমার একটা দরকার। আমি যে সময় করুম ওই অনেকের ভিতরে স্যার এই বইটা কিন্তু খুব কাজ করতেছে। আমি কালকে একজনের লোক কথা কইছি, আমি কি প্রিপারেশন কেমন, এক্সাম তো তোমরা নিব, ও 200টা সিট দিব কেমনে ফামু, আমরা মনে হয় 60,000 পরীক্ষা দেবো। তখন তার আমি সেম কথা বলছি, তোমার দরকার একটা, 200 জন লোক বই পারবো, মানে 200 জন লোক তাই ভাবে শেয়ার পাইতাছে 60 বছরের লেগা, তোমার একটা শেয়ার দরকার। তুমি কেড়ে 199টা দিতে চিন্তা করতেছো, তুমি একটা লেগা প্রিপেয়ার, একটা লেগা ধরতো না। আর একটা দিকে যে সময় মানুষের একটা লক্ষ্য থাকবো স্যার, এই লক্ষ্য মানুষের সাকসেস হইবই। 5-6টা লক্ষ্য থাকলে সাকসেস হইতো না কিন্তু। তো স্যার এবার যেহেতু আমরা এক্সামের ব্যাপারে এতক্ষণ সময় কথা বলছি বা এক্সামের বাইরেও আমরা একটা আলাদা ব্যক্তিগত কিছু কথা বলেছি, তো ওইগুলো দরকার আছে, কারণ প্রিপারেশন করতে গেলে কিছু মেন্টালিও স্ট্রং হইতে হয়। কারণ কি মেন্টালি স্ট্রং না হলে যে এত বড় যে এত 1 বছর বা 2 বছর যে প্রিপারেশনটা বা অনেকে 6 মাসেও ক্লিয়ার করতে পারে, যে ওই যে সময়টা কাটানো, এটা মেন্টালি যদি কেউ ফিট না থাকে তো তার কাছে মানে এই জিনিসটা সম্ভব হইতো না। তো এবার স্যার এক্সাম হলের দিকে আইতাছে, অনেকে আমার এই ব্যাপারটা বুঝতে, স্যার এক্সাম হলের ব্যাপারটা আমরা একটু জানেন, এটা একটু ডিটেলস করে দিব, তবে একটা পয়েন্ট কমো পয়েন্টের উপর আপনি কইবেন। তো দেখেন 1 বছর বা 6 মাস যে যতটা সময় নিয়ে প্রিপারেশন করছে, ওভারঅল কিন্তু যে 6 মাসের যে তার প্রিপারেশনটা আলটিমেটলি ডিসাইড করে কিন্তু ওই এক্সাম হলের যে 2.5 ঘন্টা সময়টা, হ্যাঁ। তো 2.5 ঘন্টা সময়টা, তো 2.5 ঘন্টা সময়টা কিভাবে কাটাইবো বা তার কিরকম প্ল্যান থাকবো ওই ব্যাপারে আপনার কাছে জানো। তার কাছে আমি একটা পয়েন্ট হিসেবে কই, তাইলে আপনার জিনিসটা ব্যাখ্যা করতে সুবিধা হইব। যেমন ওএমআর শিট ফিল আপ করা বা যে টাইম ম্যানেজমেন্টের যে ব্যাপারটা, তাছাড়া পেপার কিভাবে সলভ করবো, তাছাড়া আরেকটা ব্যাপার ছিল যে ওইটা আপনি কোয়েন মিডলে ও যদি পারেন সম্পূর্ণ করতে পারবেন যে ডকুমেন্টস গুলো, যে কারণ আমরা একবার আমার এরকম হয়েছিল, আমি একটা যদি একটু ছোট সময় নিয়ে কই, যে একটা ক্যান্ডিডেট সে এডমিট না নিয়ে সে এক্সাম হলে গেছে, এডমিটের ব্যাপারটা দিয়ে আগে এক্সামটা শুরু করি, মানে এক্সাম হলের ব্যাপারটা। তো সে একজন টেট এক্সাম ক্যান্ডিডেট, সে এডমিট ছাড়া সে হলে গেছে, মানে এক্সাম দিতে গেছে, গেটে গিয়া তারা সে যখন ডকুমেন্ট ভেরিফিকেশন চাইছে যে তোমার এডমিট কই, তো সে এডমিট দেখাতে পারছে না। তো ব্যাপারটা আমরা কতটা সে নার্ভাস হইব ওই সময়ে, কারণ একটা এডমিট না নিয়ে সে এক্সাম হলে গেছে, মানে তার এটা তার নিজের ভুল। তাহলে তার কি ওই দিন এক্সামটা তার অবশ্যই মানে একটু খারাপ হওয়ার কথা, কারণ সে মানে গেটে ঢোকার আগে সে প্রেসার আয়ে পড়ছে, মানে সে টেনশন নিচ্ছে। ওই ব্যাপারটি কিভাবে কি হ্যান্ডেল করতে হবে একটু কোন একটা করে স্টেপ করে করে। স্যার প্রথম কথা হইছে, আমি তো ওএমআর শিটটা পরে আইতাছি, ওএমআর তো আমি এক্সাম হলে ঢুকলে এরপরে আমি পরিস্থিতি আমার সামনে আইবো। প্রথম কথা হইছে এক্সামের আগে নিজের কোনোভাবেই হ্যাম্পার না করা, কোন রকম আউট কোনো প্রেশার নিজের না নেওয়া, খাওয়া দাওয়া ঠিক করা, ঘুমটা একদম মেন্টালি মস্তিষ্কটার একদম, এতদিন আমি যা করছি করছি, নতুন আমি কিছু করতাম না, এতদিনেরটারে পুঁজি করেই আমি কালকে যাবো।
আমার ভিতরে প্রথম টার্গেট এটা রাখো। আমি আজকে আমার ফোনও কইরা কছে আকবরের বাবা বলে হে মুখ না থেকে সে মুখ আসলো, আমি আজকে আকবরের বাবা জানতাম না, আমার পরীক্ষা আইলে আকবরের বাবা বাদ, পারলে দিমু নাইলে বাদ। আকবরের বাবা নিয়ে আমি চিন্তা কইরা আমি একদমই করতাম না। পরীক্ষার আগের দিন আমি এতদিন যা কিছু করছি এটা আমি একটু একটু দেখুন, কারণ একদিনের প্রিপারেশনে পরীক্ষা হইতো না স্যার। আমি প্রথম আগেও কইছি কখনো একদিনের প্রিপারেশনে পরীক্ষা হইতো না। এতদিন আমি যা যা কিছু করছি আমার উইডিরে আমার একটু আয়ত্তে রাখা, এক্সামের আগের দিন একদম পর্যাপ্ত করে মস্তিষ্কটা ঠান্ডা রেখে ঘুমা। আর আমি ঘুমো যদি সম্ভব আগের দিনই আমার ফাইল কাভারটা আমি গুছাই রেখে দেবো স্যার, এডমিট কার্ডটা প্রিন্ট, আমার ফটো, আমার কোনো জায়গায় ভুল ত্রুটি কোনো কিছু আসেনি, আমার পেন, আমার যে ব্ল্যাক পেন, হ্যাঁ আমরা টেট এক্সামে সম্ভবত গেলে আমরা ব্ল্যাক পেন লাগে স্যার, আমার ওই ব্ল্যাক পেন আমি দুইটা পেন নিয়ে আনবো, আমার একটা ডিস্টার্ব মানে এক্সাম হলে যাতে আমার এইসব দিকে আমার কোনো প্যাম্পার না করে, কারণ প্যাম্পার করানোর লেগে কুইশন রেডি আছে, আমার প্যাম্পার করবোই, কারণ নতুন পরিস্থিতি। আর স্যার আমরা সবসময় জানি আমরা বাড়ি করে যেমন আমি ছোট থেকে এই টেবিলে বইয়া পড়তেছি, আমি এটা লোক কমফোর্টেবল, এক্সাম হলে কিন্তু আমরা জানি না প্রথম একটা থাকে আমার সিটটা জানি কই পড়ছে গিয়া টুকাইতে লাগে প্রচন্ড, এনে কিন্তু আমার একটা চাপ পড়বো, স্ট্রেস আইবে। আর যার ওই যে জায়গাতে এক্সাম হল ফুরুক, এক্সাম হলে একটা নির্দিষ্ট আমরা জানি আমরা টেট এক্সাম একটা নির্দিষ্ট টাইম আছে, ওই টাইমে না গেলে আমি চেষ্টা করবো বাড়ি থেকে আমি 10 মিনিট আগে যাওয়ার ওই টাইমে, যাতে আমার মানে আমি এটা লক্ষ্যটা কেড়ে রাখুন, যাতে বাইরের কোনো সোর্স আমার চাপ না প্রেশার ক্রিয়েট না করতে পারে। এরপর হইছে আমি এক্সাম হলে ঢুকলাম, আমি আমার সিট নাম্বার পাইলাম, আমি বইলাম, বইয়া পারিপার্শ্বিক পরিবেশের লোক আমার নিজের মানাই নিতে হইব। আমি যদি পারিপার্শ্বিক পরিবেশের লোকে মানাই না নিতে আমার ভিতরে একটা অসুবিধা ফিল হইব, ঠিক আছে। পারিপার্শ্বিক পরিবেশের মানাই না আমি জানি কেউ আমার কোনো সহযোগিতার দরকার নাই, আমারও কেউ সহযোগিতা করার দরকার নেই, আমি আই এম দা বেস্ট, আমি যতটা পারি আমারটা আমি প্রিপেয়ার করি। এই সময় মনে ভিতরে একদম রিল্যাক্স ফিল হইয়া চুপ করে বইয়া বাস আইছে। আর ফিল আপ করণের সময় স্যার রুল নাম্বারটা এটা কোনো মতে ভুলের কোনো গুঞ্জাইশ নাই, এটা একদম ঠান্ডা মাথায় করতে হবে। কইরা যখন কোয়েশ্চেনটা দিব আমি যেটা পারি এটা আমি আগে ফিল আপ করলাম, আমার বি কনফিডেন্স, আমি জানি এটার আনসার এটা। তাপস আমি যে ব্যক্তি আসলো তাই পদবি দেব আসলো, আমি দেবে ওটু ঠিক করলাম, আমি ওই পেপারে দাগাই আমি ওই আমার ডেস্কে ঢুকাই আমি পরে করুম, আধা ঘন্টায় 150 এমআর ফিল আপ না স্যার, তারা ঘুরে দেখুন যে একটাতে দুইবার কালা হয়ে আছে, তার মানে কি আমার যেটা প্লাস আছে ওইটা মাইনাস হয়ে যায়। ওই জিনিসটা যাতে কোনো শিক্ষার্থী বা আমার যারা সহপাঠী বা পরীক্ষার্থী আমার ভাই বন্ধু যারা পরীক্ষা দিব নিজের প্রিপেয়ার করছে, আমি তার কাছে একটা কমু ওই জিনিসটা না করার লেগে, আমার টেট ওয়ানে হয়েছে লাস্টে 10টা কোয়েশ্চেন মানে আমি বি 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 স্যার, মানে আমার কাছে সময় না স্যার, আই পড়তেছে আমার 2 দিন চাই, আমি কোনো ক্রম কাজ হইছে না, মানে এটা আমার লস। মানে এটা কইতে চাচ্ছেন যে ওই যে টাইম ম্যানেজমেন্টের যে ব্যাপারটা, আর টাইম যে সময় যখন এক্সাম হলে ঢুকুম তখন যেন আমার গড়িটা ঠিক আমার জন্য অ্যালার্ট রাখে যে এই টাইমের মধ্যে এই সময়ের মধ্যে আমার এই ব্যাপারটা সলভ করুম, তারপরে এই ব্যাপারে আমি এবং ওই সময়ের ঠিক আধা ঘন্টা আগে যেন আমার ওএমআরও ফিল আপ হয়ে যায়, মানে টোটালি একটা মানে একদম পুরো পারফেক্ট একটা প্ল্যান নিয়ে কাজ করতে হবে নাকি? আমি এটাই আলটিমেট আমি এটাই কিতাম চাইতাছি যে এক্সামও যে ঢুকবার আগে আছে না আমার একটা শিডিউল করতে হবে, আমি যেটা পারি এটা তো করলাম, আর যেটা আমি পারি না আমি প্রথমে এটা হলে চিন্তা করতাম না স্যার, কারণ একটা কোয়েশ্চেনের লেগে 1 মিনিট টাইম চিন্তা করুন, দাগানি 1 মিনিট স্যার, 150 মিনিট 150টা কোয়েশ্চেন 150 মিনিট, এত কিন্তু ইজি না, পারলে খুব ইজি, না পারলে কিন্তু স্যার অনেকটা পারে। 150টা এক্সাম মানে কোয়েশ্চেনই মানে কমন পড়বো এমন চিন্তাধারাটা রাউন্ডও ঠিক না। 2 সাইড হইলো, ফার্স্টটা প্রশ্ন হইলো আমার অজানা তত্ত্বের থেকে, বাড়ি ফার্স্টে কিন্তু আমার হ্যাম্পার করবো, আমি পারি না মানে কি আমি হ্যাম্পার, এটার সামনে আমি পারি না সমাধান নাই মানে কি চিন্তা করতে হইব। স্যার প্রথম আমার কাছে যে জিনিসটি মানে ডাউট নাই, আমি ক্লিয়ার, আমি বাড়ি থেকে ফুইরা গেছি, আমার ইডি সলভ কইরা তারপরে আমি বাকি নিয়ে আমার চিন্তার মধ্যে আই না আমি সমাধানের চেষ্টা করি, মানে সময়ের দিকে স্যার খুব সিনসিয়ারলি দিকে মানে নজর রাখতে হইব। 1 ঘন্টার জন্য এটা কইতেছেন যে হ্যাঁ যেগুলো আমি মনে করেন আমি ভাবলাম যে সিডিপি পেপারটা আমি সলভ করব আগে, তো সিডিপি পেপারের মধ্যে 30 কোশ্চেন থাকে, 30 কোশ্চেনের ভিতরে আমি প্রথম 25টা কোশ্চেন পারলাম, বাকি 5টা কোশ্চেন পারলাম না, তো এই বাকি 5টা কি ওখানে আমি পারি না দেখি ওখানে কি আমি দাগাই যাবো নাকি এটা রাখা দিতাম প্রথম কোশ্চেন 25টা পারতে 25টা আগে ফিল আপ করে আগে আমার টোটাল তো 150টা দিব না, প্রথম পার্ট সিডিপি, এরপরে বাংলার পরে ইংলিশের পরে এসএসটি আইবো, ঠিক আছে, টেট2 ক্ষেত্রে আর এই হইলে এমএ তাইবো ইবিএস আমার। আমি 25টার থেকে আমি প্রথম এক রাউন্ড আমি সাজেশন বললাম আমার যারা কনফার্ম আছে আমি আগে কোশ্চেনে মার্ক করুম, কোশ্চেনে মার্ক করে সেটা যেটা আমার বি কনফিডেন্স আছে বুকলেট যেটা আছে হ্যাঁ কোশ্চেন পেপারটাতে দাগাই যাবেন দাগাই সেটা এটা বি কনফিডেন্স, যেটা ডাউটফুল টাইম সেটা তুমি এটা এও দাগাইতাম না বিও দাগাইতাম না, আমি চিন্তাও করতাম না, পারি না কই আমার মস্তিষ্কে আনতামই না, আমি তো এটা পারি না, হ্যাঁ 10টা প্রশ্ন আছে আমি 8টাই পারি না 2টা পারি, আমি 8টা লিয়ে কোনো চিন্তা যাইতাম না স্যার, আমি ডিরে কইরা আমি তো এখন নির্দিষ্ট একটা টাইম আছে তো, যেমন আমি প্রথম আপনি বললেন সিডিপিতে 30টা 25টা পারি, বি কনফিডেন্স 25টা আমার জানা আছে, আমি 25টা মার্ক করলাম স্যার, আমার 25টা মার্ক আমার কমপ্লিট। এরপরে আমি বাকি জিনিসটা লইয়াছিরা মনে করেন মার্ক কমপ্লিট মানে কি আমার ওয়ে মারে কমপ্লিট আছে এই কমপ্লিট আছে, কারণ বাকি দিতে আমার আনসার করতে হইব, তখন আমি আমার চিন্তাধারা চালানো যে আমি যে পেভলভ পড়ছিলাম আমি তো এই লাইনটা পড়ছি না, পেভলভের উপাদান, পেভলভ যে কিতা নিয়ে কুকুর নিয়ে পরীক্ষা করছিল ঘন্টা দুনি করছিল, তখন স্যার চিন্তা দিলে অটোমেটিক আমি যদি তত্ত্বটা জানা থাকে অটোমেটিক আমার সহায়তা করবো, কিন্তু জানলেও বেশি জানা দিতে স্যার। তো স্যার আমরা আজকের যে ইন্টারভিউ ঠিক একদম শেষের দিকে স্যার, তো আমি কিছু মানে আমার নিজের কিছু কোশ্চেন আছে বা যারা স্টুডেন্ট তারাও কিছু কোশ্চেন করছিল, তো আমি এখন এক এক করে কোশ্চেন আপনার কাছে করুম, এগুলো শর্টের মধ্যে করে দিবেন আর কি। তো প্রথমত মানে যেগুলা প্রত্যেকটা স্টুডেন্টই প্রথমেই যারা ফ্রেশার্স মানে একবার নতুন এক্সাম বইবো মানে ফার্স্ট টাইম বইবো তারা প্রথমেই এটা জানে যে মানে আমিও জানতে চাই যে মানে টেক্সট বইগুলা যে হ্যাঁ 6, 7, 8
টেক্সট বইগুলো আগে পড়তে হইব, নাকি মার্কেট থেকে যে নোট বইগুলো বা এই কি জানি কই বিভিন্ন পাবলিশার যে বইগুলো বের হইছে ওইগুলো আগে নিতে হইব, নাকি টেক্সট বইগুলো আগে দিয়ে শুরু করতে হইব একদম শর্টে? স্যার সবচেয়ে ভালো হয়েছে টেক্সুয়াল বই শুরু করে সেটা হুম, টেক্সুয়ালের তথ্যটা কাভার হইলে হুম, এরপরে সিলেবাসটা নিয়ে সেটা হুম, আমি আরো নতুন তথ্য আনো। আমি তো একটা পার্ট আমি কমপ্লিট করছি না, আমি আরো তথ্য জানো। তখন কি দেবো, তখন আমার বই কালেকশন শুরু হইব, আমি কোন পাবলিশার্স এর বই আনুন, এই বইটা এই হুম, তথ্যটা আমি এই বইয়ে পাইছি না, আর একটু বেশি কোন বইয়ে পামু, তখন এটা যাইতে হবে স্যার। প্রাথমিক অবস্থায় ঠিক টেক্সট ঠিক। বইটা বেস্ট। তো আরেকটা ব্যাপার, এনসিইআরটি যে বইগুলা ওইগুলাকে আমরা টেটের ত্রিপুরা যে টেটটা হয় এটাও কি হেল্প করেনি এনসিইআরটি বইগুলা? স্যার অনেকটা 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 হেল্প করে এনসিআরটি আর বই। যেহেতু টেট 1 2, তো আপনার যেহেতু টেট 2 টা 6 7 8 ওই ক্লাসের দিকে নিয়োগ হয়েছে টিচার তারা, তো কি 6 7 8 এর বইগুলো পড়লে না আপনাকে ক্লাস 9 10 বা 11 12 যাইতে হইব এসএসটি পার্ট গুলো লাগে? এসএসটি পার্টের লেগা এসএসটি তো স্যার অক্ষণে আমরা নতুন, আমরা ক্লাস 9 10 আইছে এই ফল সায়েন্সের হুম, পার্টটা আমরা সময় তো আসতো না, আমরা সময় হুম, 11 12 এর আসলো। আমরা সময় স্যার আমি 11 আর 12 এর দুইটা টেক্সট বই ফুল করছি আমি হুম, আমার এক্সাম জোনের সময়। আর হিস্ট্রির লেগে হুম, স্যার একদম 6 এর থেকে পুরো 12 পর্যন্ত। আর আরেকটা বই পিপির একটা বই আছে, রাইটারটার নাম আমার মনে নাই, যে হচ্ছে হুম, স্যার বইটার নাম হিস্ট্রিতে একটা বই আসলো, এটা একদম কলেজ লেভেলের বই, মানে এটাতে এ টু জেড হুম, হিস্ট্রি আছে, বইটা খুব ভালো। আমি বইটার নামটা ঠিক এই মুহূর্তে মনে করতে পারতেছি না, আমি আপনার পরে মেসেজ করে দেবো, আপনি কইয়া দিন তারা যারা এক্সাম দিত। হুম, স্যার বইটার নাম এই মুহূর্তে মনে করতে পারছি না, কিন্তু খুব ভালো বই স্যার। হিস্ট্রির মানে প্রথম দিন থেকে যেদিন থেকে ইতিহাসের হুম। লেখা শুরু হয়েছে ওই দিন থেকে আজকে পর্যন্ত প্রেজেন্ট ইতিহাস এ টু জেড আছে, হুম। খুব ভালো বই স্যার। কলেজ লাইফের একটা বই আমি কালেক্ট করছিলাম আগরতলা থেকে। আচ্ছা, আরেকটা ব্যাপার জানতে চাইছি যে স্যার, সিডিপির যে ব্যাপারটা, হ্যাঁ হ্যাঁ, যেহেতু টেট নিয়ে ব্যাপারে এতক্ষণ ধরে আলোচনা হইতেছে, তো এক একটা সাবজেক্ট একটু যায়, কারণ সবটি সাবজেক্ট তো সবাই স্ট্রং থাকে না, অনেকে যেমন 5টা সাবজেক্ট টেট ওয়ানে থাকে, ওর এর মধ্যে ম্যাথে অনেক উইক থাকে, অনেকে ইংলিশ পেপারে উইক থাকে, অনেক যার যার তার উপরে বেরি করে। তো ব্যাপারে সিডিপির মধ্যে যদি যাই, তো সিডিপির ব্যাপারটা যদি আমি সলভ করতে যাই, মানে শুধু স্পেসিফিক সিডিপির কথা বলতেছি, তো সিডিপি যেহেতু একজন টেট দিতে গেলে সে বিএড ডিএলএড কোর্স করা থাকবে, যে বিএড ডিএলএড যে কোর্সটা করছে ওইখানে যে এডুকেশন যে বইগুলা, ওইটা টেটের কোশ্চেনের মানে টেটের যে কোশ্চেন গুলা ওইটা কতটা হেল্প করে? স্যার অনেকটা হেল্প করে, কারণ ওই বেসিক ধারণাটা স্যার আমরা প্রথম গেলে যে পাই। যেমন যারা স্যার অনেকে আছে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে পুরো টেট দিব, সিডিপিটা পুরো হুম, আননোন স্যার। আমার কাছে যেমন আর্টসের ব্যাকগ্রাউন্ডে ম্যাথটা পুরো আননোন, কলেজ হুম, লেভেলের ম্যাথটা আমরা আননোন, তার কাছেও কিন্তু হুম, সেম। তাহলে স্যার যদি আমি আমার ওই প্রফেশনাল কোর্সটা করানোর সময় আমি মনোযোগ সহকারে ওই জিনিসটা বুঝি, দেখা যাবে আমার 60% বেসিক হুম। ধারণা ক্লিয়ার হয়ে আছে টেটের লেগে স্যার। কারণ আচ্ছা, আমরা ওই তারপরে 60%। বিএড, আমরা স্যার যে সময় বিএড করছি আমরা ওই জায়গায় তো থর্নডাইক পড়ছি, প্যাবলো পড়ছি, স্পিয়ারম্যান পড়ছি, থাস্টুন পড়ছি। আমরা কিন্তু ওই যে ফুইরেছি স্যার, আমরা প্র্যাকটিকাম বানাইছি, এটার উপরে ক্লাস করছি, আমরা স্কুলে গিয়ে পড়াইছি, এটার বিষয় পরীক্ষাইছি। তাহলে আমরা একই তো দেখছি, আমরা যে টেটে মানে আমরা টিআরবিটি যে বোর্ড আছে তারা যে সিলেবাসটা রাখছে, তারাও তারা সিলেবাসে তারা রাখছে, মানে অন্তর্গত আছে। তার মানে কি ওই পার্টটা যে আমি আগে ভালো করে পড়ি তাহলে এক্সামের সময় আমার আরো চাপ কমে গেল, চাপ কমে গেল স্যার। ঠিক অনেকটা ঠিক। হেল্প করে, অনেকটা হেল্প করে স্যার, অনেকটা হেল্প করে। মানে বিএড বিএড ডিএলএড এর বইগুলো তো প্রথমত পড়তে হইব। আচ্ছা তাছাড়াও যে সিডিপির নির্দিষ্ট এরকম সিডিপির বই যদি মার্কেটে কোনো বই থাকে ওইগুলোও পড়তে হইব, এবং থিওরি গুলো ভালোভাবে জানতে হইব। তাছাড়া থিওরি জানার পর মানে বিভিন্ন ভ্যারাইটি কোশ্চেনও সলভ করতে হইব। স্যার কইলাম না একটাই কথা, সিলেবাস অনুযায়ী মার্কেটে অনেক বই আছে, হুম, যার কাছে যে বইটা বেস্ট লাগবে। আমি তো কইলাম বিএড ডিএলএড এর বই তো আমার কাছে পর্যাপ্ত থাকবে, কারণ আমরা ওই কোর্সটা করতেছি, বই আমার হুম, কিনতে দিব। এরপরও যদি হুম, মনে করি আমি এটা দিয়ে স্যাটিসফাই না, আমি থাস্টুন নিয়ে আরেকটু জানতাম চাই, আমি মার্কেটে গিয়ে থাস্টুনের একটা বই হুম, নিয়ে আমি পড়লে, বই পড়তে পড়ার আগে আমরা কিনবার আগে আমরা সবাই বই একটু পড়তে দেয় হুম, দোকানদার। আমি পড়লে যদি হুম, দেখি থাস্টুন আমার বইয়ে 5 পাতা পড়ছি, এনে 15 পাতা আছে, মানে কি আরো বেশি তথ্য আছে স্যার, মানে এই বইটা আমার হুম। হেল্পফুল হইব, আমার হেল্পফুল হইব স্যার। তো স্যার, তাহলে এবার যদি আমি ইংলিশ ব্যাপারটা চাই, হ্যাঁ, ইংলিশটা ইংলিশের ব্যাপারটা। স্যার ইংলিশের ব্যাপার তাইলে ইংলিশেও স্যার এই মতো গ্রামারের 9 10 এর যে গ্রামার বইটি আসলো না হুম, আমাদের সময়, হুম, হুম, আমরা সময় আমরা যদি 2013-তে আমরা মাধ্যমিক দিবার আগে 9 10 এর যে একটা গ্রামার হুম, বই পাওয়া যেত, গ্রামারের লেগে ওই বইটা হুম, সবচেয়ে হুম, বেস্ট হুম। আসলো। আর আমি তো কইলামই আমি ওই আর এসটি কোন দিছি। হুম, আর হ্যাঁ স্যার কোন কম্প্রিহেনশন টেস্ট এখানে কম্প্রিহেনশন যে স্যার ইউজ নেটওয়ার্ক, করছিলেন নাকি? নেটওয়ার্কটা প্রচন্ড ইস্যু করতেছে স্যার, আমি বুঝতে পারছি না আপনার কথা, আবার কাইন্ডলি আরেকবার একটু রিপিট করেন। কইতেছিলাম যে ইংলিশের যে পেসিস গুলো যায়, পেসিস মানে যে কম্প্রিহেনশন টেস্ট, ওইগুলো কি মানে এক্সাম হলে স্কোর করতে কি মানে ইউজ করে বাইরে প্র্যাকটিস করা দরকার? যে লেভেলের পেসিস গুলো দেয় ওই এরকম প্র্যাকটিস করতে হইব নাকি? স্যার সব পরীক্ষার হলে তো আড়াই ঘন্টা সময় দিয়া কোনো সময় আমার এটা সলভ হইতো না। হুম, বাড়ির থেকে আমার পর্যাপ্ত, আমি মানে বীর রেডি, যুদ্ধের লেগে প্রস্তুত, আমি ওই জায়গাতে গেলে যুদ্ধে, ওই জায়গাতে গেলে অস্ত্র ঢুকাইতাম না স্যার। ঠিক আছে স্যার, একটু কথা ভিডিওটা এখানে ক্লোজ করতে হইব। তো স্যার আপনাদের অসংখ্য ধন্যবাদ আমরা এই সময় দেওয়ার লিগা। আবার কোনো দেখা হবে লাইভ কোশ্চেন থাকে অবশ্যই আপনারা ধন্যবাদ, ধন্যবাদ স্যার, আপনারও আপনি একটা অভিনব উদ্যোগ নিছেন, ধন্যবাদ। আমি ধন্যবাদ জ্ঞাপন করি, আমি ধন্যবাদ দিই আপনারও আপনি একটা অভিনব। এই কারণে কোশ্চেন